এই শীতের সন্ধ্যায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটি উদ্যোগ, চিটাগং ইউনিভার্সিটি ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন, মূলত আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এখানে ফিলোসফির যারা শিক্ষক বা ছাত্রছাত্রী নন, তারাও চাইলে যুক্ত হতে পারবেন। আমরা চেষ্টা করব সপ্তাহে একটি বা 2 সপ্তাহে একটি করে নিয়মিতভাবে একটা আলোচনা করার জন্য। যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, তবে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি না কেন, অবশ্যই সেটা আমরা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করব। আর আলোচনা ফিলোসফিক্যাল হওয়ার কারণে স্বভাবতই সেটা হবে মানে অ্যানালাইটিক। আর যারা ফিলোসফির বাইরে থাকবেন, আমাদের ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, তারা যখন আলোচনা পেশ করবে, প্রেজেন্ট করবে তাদের পেপারটা, তখন আমি বিভিন্ন টার্মগুলোকে টুকে নিব। যারা ফিলোসফির বাইরে আছেন, টার্মগুলো বুঝতে অসুবিধা, তাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমাদের ফিলোসফি পরিবারের বাইরে কেউ যদি থেকে থাকেন, তাদেরকে আমি স্বাগত জানাই। ব্যক্তিগতভাবে আমি কাউকে কাউকে বলেছিলাম, 2-4 জনকে, তাদের কেউ কেউ হয়তো জয়েন করতে পারে। মানে আমাদের বর্তমান সময়ের সংকট আসলে ফিলোসফিরই সংকট, এবং আমাদের এই সংকটের সমাধানটা কিন্তু ফিলোসফি থেকে নিতে হবে। আপনি যেই নীতি, আদর্শ, ধর্ম যাই বলেন না কেন, যেটাই আপনি সঠিক মনে করেন না কেন, এটা কিন্তু একটা ফিলোসফিরই একটা ব্যাপার। তো সেই হিসাবে ফিলোসফি চর্চাটাকে আমরা বুদ্ধিবৃত্তি চর্চার মূল ধারায় পরিণত করতে চাই। একটা স্লোগান আমি ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, ফিলোসফি ফর অল। ওকে। এবং মহামারী উত্তর পরিস্থিতিতে যদি আমরা আবার একত্রিত হতে পারি, তখন আমরা ফিজিক্যালি এই আয়োজনগুলো করব। ব্যক্তিগতভাবে আমি এটা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমি চাইবো যাতে করে সবাই এটার মধ্যে ইনক্লুডেড হয়। এবং আমাদের ছাত্রছাত্রীরা এটা শুনে খুবই খুশি হবে যে ওয়ার্ল্ড ফিলোসফি ডে এর মতো ইউনেস্কো আরেকটা দিনকে বিশ্ব দিবস হিসেবে গ্রহণ করেছে, ওয়ার্ল্ড লজিক ডে। এটা বোধহয় আগামী মাসে বা এরকম, এই মাসে, তারিখটা এই মুহূর্তে আমার মনে নাই। এটা সম্প্রতি 2-1 বছর আগে তারা এটা করেছে, গত বছর বা তার আগের বছর। এবং আমাদের বিভাগে এটা উদযাপন করার জন্য আমাদের একাডেমিক কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে। তাহলে দেখো যে এমন একটা ডিসিপ্লিনে আমরা আছি, যে ডিসিপ্লিনটা নিয়ে জাতিসংঘের যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউনেস্কো 2টা দিবস ঘোষণা করেছে। হ্যাঁ, তো আমাদের এই দায়িত্ব আলোকবর্তিকা হিসেবে সমাজকে আলো প্রদান করা। অ্যাজ ইউজুয়াল ফিলোসফি কোনো কিছুকে প্রেসক্রাইব করে না, এবং নিছক কোনো কিছুর ডেসক্রিপশন সেটাও ফিলোসফি নয়, বরং ফিলোসফি হচ্ছে একটা অ্যানালাইসিস about the problems, about the solution, about the basic aspects of human life. তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রচলিতভাবে মনে করা হয় মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। এখন মানুষ যে সৃষ্টির সেরা, এটি কি আসলেই সঠিক, নাকি আমরা নিজেরাই নিজেদেরকে মনে করছি হ্যাঁ আমরাই সেরা? এই বিষয়ে আমার ছাত্রী পিঙ্কি চক্রবর্তী, তার সাথে আমার বহুদিন ধরে ঝগড়া চলছে, কয়েক বছর থেকে, 2018 সাল থেকে, সো ফার আই রিকল। সে আমাকে এই প্রশ্নটা করেছিল। তো সেই বিষয়ে সে সঠিক যেটা মনে করে সেটা বলবে, এবং সেই বিষয়ে আমরা পর্যালোচনা করব। নাও আই উড লাইক টু ইনভাইট আওয়ার মাস্টার্স student Pinky Chakraborty to present her thoughts and analysis on the topic human supremacy, is it a reality or a myth? তো বাংলা ইংরেজি মিলিয়ে যেভাবে সে, তুমি ফিল ফ্রি, যতক্ষণ তোমার সময় লাগে তুমি বলতে পারো। তো পিঙ্কি চক্রবর্তী। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের সুযোগটা দেওয়ার জন্য। আর একই সাথে আমি প্রথমে নমস্কার জানাতে চাই আজকে উপস্থিত আমাদের শিরিন ম্যাডামকে, সেই সাথে আমাদের আজকের এই প্রোগ্রামটাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিতুল ম্যামকেও আমি নমস্কার জানাচ্ছি। উনি তোমাকে শুনতে পাচ্ছে। আচ্ছা স্যার,
আর আজকের আমাদের আলোচনায় উপস্থিত আমার সিনিয়র জুনিয়র যারাই আছো বা সহপাঠী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডামকে দেখা যাচ্ছে। আর আজকে আমাদের যে আলোচনা, সে আলোচনাটা স্যার অলরেডি বলেছেন এই টপিকটা, যে মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদের আজকের আলোচনা। আসলে মানুষ আসলেই সেরা কিনা, বা হচ্ছে কোন দিক থেকে তাকে শ্রেষ্ঠ বলা যায় বা বলাটা যায় কিনা, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আমি এটি কয়েকটা দিক থেকে আলোচনা করার চেষ্টা করব। আমি আমার মতো করে আলোচনা করছি। আমি আসলে দর্শন বিষয়ে এখনো শিখছি। ফিক্সড কোনো বিষয় সম্পর্কে আমি ভালো বলতে পারি না। স্যারদের কাছ থেকে যতটুকু শিখেছি বা জানি বা নিজে যা বুঝি তার উপর ডিপেন্ড করে আমি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। আমরা মানুষকে আসলে সৃষ্টির সেরা জীব বলি। এই কথাটা আসলে কে বলেছে? এই সৃষ্টির শ্রেষ্ঠত্বটা আসছে কিন্তু মানুষ নিজেই নিজেকে সেরা জীব বলে দাবি করছে বলে। এখানে কিন্তু আমাদের যেই আমরা সবসময় দেখি আমাদের যে প্রশংসা করা হয় বা হচ্ছে যে বিষয়গুলো আমাদের সম্পর্কে বলা হয় সেটা দ্বিতীয় কোনো পক্ষ থেকে আমরা পাই, কিন্তু এখানে মানুষের শ্রেষ্ঠত্ব আসলে মানুষ নিজেই দাবি করছে। আর এর বাইরে হচ্ছে আমরা আসলে অন্য কোনো পার্টি থেকে এই ব্যাপারটা আমরা পাইনি যে মানুষ শ্রেষ্ঠ, বা বলে থাকলেও আমি আপাতত জানি না বা বুঝতে পারিনি। এখন মানুষের এই শ্রেষ্ঠত্বের মূল ভিত্তিটা হচ্ছে আমাদের রেশনালিটি, আমাদের বুদ্ধিমত্তা। মানুষ রেশনাল বিইং হিসাবে যেহেতু পরিচিত, সেই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে মানুষ আসলে সৃষ্টির সেরা জীব। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষ যদি সৃষ্টির সেরা জীব শুধু রেশনালিটির দিক থেকে হয়, তাহলে আমরা তো এই বুদ্ধিমত্তার পরিচয় অন্যান্য প্রাণীর মধ্যেও পেয়ে থাকছি। যেমন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা বিভিন্ন কাজগুলো করি, অন্যান্যরাও, অন্যান্য প্রাণীগুলো মানে মানুষ বাদ দিয়ে তারাও কিন্তু এই ব্যাপারটাতে ইউজ টু, হয়তো আমাদের মতো না কিন্তু তাদের মতো করে। যেমন ক্ষুধার অনুভূতি, আমাদের যখন খিদা লাগে তখন আমরা খাবার সংগ্রহ করি বা খাবারটা জোগাড় করে খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্ষুধার যে নিবৃত্তি সেটা ঘটাই। একইভাবে এই কাজটা কিন্তু অন্যান্য প্রাণীরাও করছে। অন্যান্য প্রাণীরাও কিন্তু খাদ্য সংগ্রহ করছে। সংগ্রহের জন্য হয়তো আমাদের মতো করে তারা প্রোডাকশনটা করতে পারছে না, কিন্তু তারা হয়তো শিকার করছে। আবার ওটার মাধ্যমে কিন্তু তারা তাদের ক্ষুধার যে নিবৃত্তি সেটা ঘটাচ্ছে। তাহলে আমরা যে প্রসেসটাতে খাবার উৎপাদন করছি বা খাবার গ্রহণ করছি, অন্য অন্যান্য প্রাণীদের মধ্যে হয়তো সেই প্রসেসটা সেম না, কিন্তু সে যে প্রসেসে কাজটা করছে সেখানেও আমি রেশনালিটির একটা পরিচয় পাই। হয়তো এটা বলা যায় যে ইননেট আইডিয়ার মতো একটা ব্যাপার যেটা তার মধ্যে আছে, সে সেটা ইউজ করে কাজটা করছে। সেই ক্ষেত্রেও আমি বলতে পারি যে আসলে ইননেট আইডিয়া হোক আর যাই হোক, সেটা তার রেশনালিটি দিয়েই সে প্রসেস গুলোকে জানছে, বুঝছে এবং সেই মতো কাজগুলো করছে। কারণ তারা আসলে আমাদের মতো ট্রেন্ড না, তাদেরকে তো আমরা ট্রেনিং দিয়ে কাজগুলো করি না। তো এভাবে যদি মানুষকে আমি বুদ্ধিদীপ্ত বলতে পারি, তাহলে হচ্ছে অন্যান্য প্রাণীদেরকেও আমার মনে হয় যে বুদ্ধিদীপ্ত বলা যায়, হয়তো লেভেলটা একটু ভিন্ন। আবার যদি আমি মানুষের শ্রেষ্ঠত্বকে আমি কনসাসনেস এর মাধ্যমে চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রেও আমার মনে হয় কনসাসনেস অনেক ক্ষেত্রে অন্যান্য জীবের মধ্যেও আছে। আমার কনসাসনেসটাকে মানুষের শ্রেষ্ঠত্বের দিক হিসেবে মনে করতে আমি একটু কম নারাজ, মানে একটু নারাজ না আর কি এই ব্যাপারটাতে। কারণ আমি যখন আমার কনসাসনেস এর কথা বলি, তখন সেটা শুধু আমি বুঝি, অন্য কেউ বোঝে না। একইভাবে অন্য প্রাণীর কনসাসনেস আছে কি নেই আমি সেটাও বুঝতে পারি না। এটা আমরা সবসময় বিহেভিয়ার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি, আচার আচরণের মাধ্যমে। যেমন আমি যদি বলি একটা বাচ্চা টেক কেয়ার করা, একটা হিউম্যান বিং তার বাচ্চার যেভাবে টেক কেয়ার করে, অন্যান্য এনিমেলরাও কিন্তু তাদের বাচ্চার টেক কেয়ার করে। হয়তো সব ক্ষেত্রে পরিস্থিতি বা পরিবেশের সাথে সে সক্ষম হয় না, কিন্তু টেক কেয়ারের যে ব্যাপারটা সেটাও কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যেও আমরা দেখি। এখন এই ক্ষেত্রে যে ধরনগুলো আমরা দেখতে পাই সেখানে আমার মনে হয় যে লিমিটেশন অফ নলেজ, মানে জ্ঞানের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণে আমাদের যে বিভেদ বা আমাদের টেক কেয়ার বা কনসাসনেস এর পার্থক্যগুলো আমি
আমার মনে হয় যে এটা আমরা দেখতে পাই। এখন যদি আমি বলি যে আসলে মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে মানুষ সেরা জীব হিসেবে কি কি করেছে আমাদের সেটাও চিন্তা করতে হবে। শ্রেষ্ঠত্বর দাবির মাধ্যমে মানুষ নিজেদের জন্য কি কি করেছে এবং অন্যদের জন্য কি করেছে। আমার মনে হয় যে শ্রেষ্ঠত্বের দাবিটা যখন আমরা করি তার মধ্যে আমাদের একটা অহংবোধ কাজ করছে। আর এই অহংবোধ থেকে আমরা আসলে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে ওয়াইল্ড, সভ্য, অসভ্য, বর্বর এই ধরনের কিছু শব্দ ব্যবহার করছি। এগুলোর মাধ্যমে আমাদের কাছে নিজেকে আমরা বড় করে দেখছি, আর অন্যান্য প্রাণীদেরকে আমরা একটু পিছিয়ে রেখে এগিয়ে যেতে চাইছি। এটা একটা, আমার কাছে মনে হয় যে মানুষের এটা একটা পলিসি যে আমি হয় নিজের ক্ষমতার জোরে বড় হব, না হয় হচ্ছে আমি যদি আমার ক্ষমতা প্রয়োগ করতে না পারছি, আমার দক্ষতা দেখাতে না পারি, সেক্ষেত্রে আমি অন্যজনকে পিছিয়ে রেখে নিজেকে বড় করার চেষ্টা করব। আমার এই জায়গাটায় একটু এই ধরনের একটা ব্যাপার মনে হয়। আর এখানে মনে হয় যে মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠত্বকে যখন স্বীকার করে তখন সে নিজেই আসলে মহৎ সেজে বসে থাকে আগে থেকেই। তো সেই জায়গায় আসলে তার শ্রেষ্ঠত্বটাকে আমি আসলে মানে নিরপেক্ষভাবে স্বীকার করতে পারি না। আমার মনে হয় সবসময় আমরা অন্য প্রাণীকে পিছিয়ে রেখে নিজেকে এগিয়ে যেতে যাওয়ার যে প্রসেসে আছে সেটাতে আমরা অভ্যস্ত। আমরা সবসময় নিজেদের ভালোটা ভাবি, এটার মধ্যে যে অন্য মানুষ, জীব বা সংস্কৃতির যে ক্ষতি হচ্ছে সেদিকটা আমরা ভাবি না। আমরা নিজেদের সুযোগ সুবিধার জন্য, নিজেদের উন্নতির জন্য জীবনের এবং প্রকৃতির, একই সাথে অন্যান্য মানুষেরও অনেক ক্ষতি করে থাকি। আমরা আমাদের নিজেদের বাসস্থান তৈরির জন্য গাছপালা কাটছি, পরিবেশকে ধ্বংস করছি। এটা তো আসলে আলটিমেটলি একটা পরিবেশের হার্ম হচ্ছে, পরিবেশকে আমরা হার্ম করছি। তো এর ফলে মানুষ যে শ্রেষ্ঠত্বের দাবিটা করছে সেই দাবির খাতিরে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তারা মোরালিটিলেস হয়ে যাচ্ছে। কারণ তারা যদি আসলে শ্রেষ্ঠ হতো তাহলে শ্রেষ্ঠত্বের দাবিদার হওয়ার মতো কিছু কাজ বা নিদর্শন তাদের রাখা উচিত ছিল। আমি যদি অন্যান্য প্রাণীকে দেখি, তারা কিন্তু তাদের নিজের দৈনন্দিন জীবন ব্যবস্থায় হয়তো খাদ্যের জন্য শিকার বা অন্য প্রাণীর উপর নির্ভরশীল, এটা বাদ দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে তারা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করছে না। কিন্তু শ্রেষ্ঠ জীব হিসেবে কিন্তু আমরা নিয়তই এই কাজটা করে যাচ্ছি, পরিবেশ এবং জীব জগতের অনেক ক্ষতি করছি। এদিক থেকে যদি আমি বলি তাহলে মানুষ অবশ্যই শ্রেষ্ঠত্বটা হারাচ্ছে। আবার যদি বলি আমি স্যাটিসফাইং ডিসিশনের কথা, যে মানুষ তার পছন্দ মতো কিছু ডিসিশন নিতে পারে, যেটা আসলে লজিক্যাল বা অপটিমাল ডিসিশন গুলো না। লজিক্যাল ডিসিশন, অপটিমাল ডিসিশন আর স্যাটিসফাইং ডিসিশন, এই তিনটা ব্যাপারটা আমি একটু বলছি। লজিক্যাল ডিসিশন বলতে হচ্ছে যে আমি আমার যুক্তি দিয়ে যেটাকে বেস্ট মনে করব সেই মতো আমার কাজ করাটাই হচ্ছে লজিক্যাল ডিসিশন। আর অপটিমাল ডিসিশন যদি আমি বলি, যেমন হচ্ছে একটা দোকানে আমি গিয়েছি খাবারের জন্য, আমি হয়তো যে ভাত চাইছি সেখানে আসলে খিচুড়ি আছে। আমার আহ লক্ষ্য হচ্ছে আমার খিদা নিবারণ করা, এবং সেটা খিচুড়ি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক। আমার হয়তো প্রেফারেন্সটা ভাত ছিল, কিন্তু যেহেতু ভাত নেই, ভাতের বদলে আমি খিচুড়িটাকে এখানে আমি নিচ্ছি আমার ক্ষুধা যাতে নিবৃত্ত হয়। এই যে একটার বদলে আরেকটা দিয়ে আমার কাজটাকে বা আমার লক্ষ্যটাকে পূরণ করা, এইটা হচ্ছে আমার অপটিমাল ডিসিশন। আর স্যাটিসফাইং ডিসিশন যেটা, এটা আমাদেরকে স্যার নিজেও বলেছিল। আহ, একটা লোক যার একটা লাইব্রেরি আছে, কিন্তু তার একটা মেয়েও আছে। একটা সময় দেখা গেল যে তার মেয়ের জন্য অর্থের প্রয়োজন হচ্ছিল। তখন লোকটা কি করলো, যে লাইব্রেরিটা বিক্রি করে দিয়ে সেই টাকাটা তার মেয়ের চিকিৎসার জন্য ব্যবহার করেছে। এখন এখানে হচ্ছে যদি আমি লাইব্রেরি সাইডটা দেখি, তাহলে একটা লাইব্রেরি কিন্তু একটা সমাজের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। একটা আহ জাতি গঠনের জন্য লাইব্রেরির ভূমিকাটা অনেক বেশি। সেই জায়গায় তার মেয়েকে বাঁচানোর চাইতো লাইব্রেরিটা অনেক বেশি দরকার ছিল লজিক্যালি। তো একটা মানুষ এই স্যাটিসফাইং ডিসিশনটা নিতে পারে যে আমার যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা চাইতো আমার যেটা নিজের কাছে মনে হয় যে লজিক
দ্বারা যেটা আমি কম গুরুত্বপূর্ণ সেই ডিসিশনটা অনেক সময় আমরা নিয়ে থাকি নিজেদের ইমোশনকে প্রাধান্য দেওয়ার জন্য বা নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়ার জন্য। তো এই ধরনের ডিসিশনটাকে আমরা স্যাটিসফাইং ডিসিশন বলতে পারি। আর যদি স্যাটিসফাইং ডিসিশনের দিক থেকে আমি চিন্তা করি তাহলে মানুষকে হয়তো আমরা বলতে পারলাম শ্রেষ্ঠ বা সেরা জীব হিসেবে বলতে পারি, কারণ এটা এআই বা অন্যান্য প্রাণী নিতে পারে না। তো এখন যদি আমি চিন্তা করি যে আসলে স্যাটিসফাইং ডিসিশনটা কি শুধু মানুষই নিতে পারে কিনা, যে অন্যান্য প্রাণী নিতে পারে না, তাহলে আম, আমার মনে হয় এই জায়গাটা তো আমরা ভুল করছি। কারণ অনেক সময় আমরা দেখি যে একটা পশু পাখি যখন সে একটা কোনো অন্য তার চেয়ে শক্তিশালী কোনো প্রাণী শিকারে আহ মানে মুখে চলে আসে, তখন তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক সময় সেই শিকারে মুখে চলে যায়, মানে শিকারীর মুখে চলে যায়। তো সেই জায়গায় সে তার নিজের লাইফটাকে সেভ করার চাইতেও তার বাচ্চাটাকে বাঁচানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে, যেখানে সে জানে হয়তো তার মৃত্যুর পর তার বাচ্চার মৃত্যুটা আসলেই অবশ্যম্ভাবী, তারপরেও সে তার নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে দ্বিধাবোধ করে না। তো আমার মনে হয় যে এনিমেলদের মধ্যেও এই ব্যাপারটা আছে, মানে আমাদের যে স্যাটিসফাইং ডিসিশনটা নেওয়ার ক্ষমতা সেটা এনিমেলদের মধ্যেও থাকে। আর যদি বলি আমরা যে আমার থিঙ্কিং এর কথা, যে আমাদের থিঙ্কিং আছে অন্যান্য প্রাণীর মধ্যে সেটা নেই। আমার থিঙ্কিং আছে সেটা আমি বুঝতে পারছি হচ্ছে যে আমার বুঝতে পারছি সেটা আমার নিজের একটা নিজস্ব একটা ধারণা বা নিজস্ব একটা জ্ঞান। যেমন ডেকার্টের কথাটা ছিল, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। আমি চিন্তা করছি তার মানেই হচ্ছে আমার একটা অস্তিত্ব বা আমি নিজেই অস্তিত্বশীল, এই ব্যাপারটা। তো যেখানে আমার অস্তিত্ব শুধু আমি বুঝতে পারি, অন্য কেউ বুঝতে পারে না, আমার থিঙ্কিং আমার সবকিছু যদি একান্তই আমার হয়ে থাকে, সেই জায়গায় আমি বলতে পারি না যে আসলেই অন্য কোনো প্রাণীর মধ্যে তার অস্তিত্বের ধারণা নেই বা তার কোনো থিঙ্কিং প্রসেস নেই। তো আমার যেমন থিঙ্কিং প্রসেস আছে, হয়তো অন্য প্রাণীরও সেটা আছে, কিন্তু তার বিহেভিয়ারে থিঙ্কিংটা কিভাবে প্রকাশ পায় সেটা আমি অবগত না। তার বিহেভিয়ার, থিঙ্কিং বিহেভিয়ার আমার কাছে ফ্যামিলিয়ার না বলে আমি বলে দিচ্ছি যে তার মধ্যে থিঙ্কিং প্রসেসটা কাজ করছে না। তো সেদিক থেকে যদি চিন্তা করি তাহলেও আমি আসলে মানুষের শ্রেষ্ঠত্বটাকে বিশেষভাবে বলতে পারি না। তবে এই ব্যাপারে যদি আমি কনক্লুশনের দিকে যাই তাহলে মানুষ আসলে শ্রেষ্ঠ কিনা এই ব্যাপারে আমার ফিক্সড কোনো উত্তর আমি আসলে এখনো পৌঁছাতে পারি নাই। মানুষের বুদ্ধি যেমন কাজ করছে, হয়তো অন্যান্য প্রাণীরও বুদ্ধি কাজ করছে, কিন্তু আমি হঠাৎ গতকাল রাতে এই ব্যাপারটা নিয়ে মনে করতে গিয়ে দেখলাম আসলে মানুষের বুদ্ধি আর হচ্ছে অন্যান্য প্রাণীর বুদ্ধির মধ্যে স্তর ভিত্তিক কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন হঠাৎ চিন্তা করলাম যে ব্যাডমিন্টন খেলায় যে কর্কটা ইউজ করা হয়, ওই কর্কটা যিনি বানিয়েছেন তিনি কিভাবে বানাচ্ছেন, যে প্রথম সার্ভ করছে কর্কটা, প্রথমে এটা তার সাইডে ছিল, কিন্তু এটা ঘুরে আবার যখন সেকেন্ড সার্ভারের কাছে যাচ্ছে সে কিন্তু গতিপথ চেঞ্জ করছে, মানে তার রেটা চেঞ্জ করছে, সাইডটা, যে ব্যাক সাইড ফ্রন্ট সাইডের যে চেঞ্জটা, এটা অবশ্যই মানুষ তার বুদ্ধি দিয়ে করেছে, যেটা একটা অন্য প্রাণী ওই লেভেলটাতে, বুদ্ধির ওই লেভেলটাতে পৌঁছাতে পারিনি। আমি যদি সেদিক থেকে চিন্তা করি তাহলে আসলে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার। কিন্তু যদি আমি মোরালিটি বা আমার থিঙ্কিং প্রসেস দিয়ে চিন্তা করি তাহলে মনে হচ্ছে যে আসলে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীও কিন্তু বুদ্ধির দিক থেকে বলছি না, থিঙ্কিং প্রসেস বা কনসাসনেস বা হচ্ছে স্যাটিসফাইং ডিসিশন, এগুলোর দিক থেকে অন্যান্য প্রাণীও শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারে। তবে এখানে আমার চিন্তা করতে হবে আসলে শ্রেষ্ঠত্বের দাবিদার বা শ্রেষ্ঠত্ব ঘোষণাটা কে করছে। শুধু যদি মানুষ করে থাকে তাহলে মানুষ আসলে কোন কোন দিক বিবেচনা করে করছে সেটা চিন্তা করলে হয়তো এটার একটা সুফল পেতে পারি। আমি আর বিশেষ আহ কিছু বলবো না এই ব্যাপারে, হয়তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমার যে জায়গাগুলো ভুল আছে সেগুলো স্যারকে অনুরোধ করবো একটু ঠিক করে দেওয়ার জন্য, আর এই ব্যাপারটাতে একটু হেল্প করার জন্য সবাইকে। শেষ না? হ্যাঁ স্যার, আমি এখানেই শেষ করছি। আচ্ছা আচ্ছা, এই কিন্তু আচ্ছা আমি না বলি, ঠিক আছে শিরিন ম্যাম আপনি বলেন যে পিঙ্কি আসলে কেমন বলেছে, মানে কন্টেন্টের উপর আলোচনা একটু পরে, মানে
সে আলোচনাটার তার কোয়ালিটিটা কেমন এটা একটু আপনি বলবেন, শিরিন আক্তার ম্যাম। স্যার, জি। পিঙ্কিকে প্রথমে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সুন্দর একটা উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের স্টুডেন্টরা যে এত ম্যাচিউরড ভাবে বলতে পারে, মানে এটা আসলে আমাদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। অনেক সুন্দর উপস্থাপনা। তো কন্টেন্ট নিয়ে স্যার আসলে আমি এখন কিছু বলবো না, এটা পরে বলবো। হ্যাঁ, কন্টেন্টের আলোচনা পরে, কিন্তু উপস্থাপনাটা স্যার দারুণ হয়েছে আর কি। আমি পিঙ্কি মানে তোমার উপস্থাপনাটা অসাধারণ ছিল। জি জি স্যার, ওর মধ্যে একটা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ততা ছিল, যেটা মানে মানে স্টুডেন্ট লেভেলে সে এটা অর্জন করতে পেরেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক বড় ব্যাপার। জি ঠিক আছে স্যার। স্যার আমি আপনার থেকে একটু পারমিশন চাচ্ছি, আজকে স্যার একটু লিভ করতে হচ্ছে, আমাকে এক জায়গায় যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরে রেকর্ডিংটা শুনে নিব আর কি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর পার্টিসিপেশন। আর আমাদের যে ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের কথা বললাম, জি স্যার, একটা উদ্যোগ তো আমি নিয়েছি, এটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, ব্যাপারটা সেরকম আর কি। হ্যাঁ, জি স্যার, আর কিছু না। ঠিক আছে স্যার, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। পিঙ্কি, তোমার প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো বলেছো। নাকি আমি তাকে বেশি স্নেহ করি বলে আমার কাছে ভালো লাগছে, নাকি তোমাদের কাছে কেমন লাগছে? স্যার ভালো হয়েছে অনেক। হ্যাঁ, সজীব বলছো? জি স্যার, স্যার আপুর উপস্থাপনাটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আপুটা আসলে খুব সুইট না? আসলে অনেক ভালো হয়েছে। আল্লাহ। তো এই আমাদের পিঙ্কির যে উপস্থাপনা এবং প্রস্তাবনা, সেই ব্যাপারে প্রশ্ন উত্তর। জি, মাইক্রোফোনটা অন করে কথাটা বলেন, যিনি বলতে চান। প্রথমে আমি পিঙ্কি আপুকে অভিনন্দন জানাচ্ছি অসাধারণ একটা বক্তব্য উপস্থাপনের জন্য, এবং বিষয়টিকে খুব সুন্দর করে মূল্যায়ন করার জন্য। তো পিঙ্কি আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি রেশনালিটির কথা বলেছেন, যে রেশনালিটিটাকে যে অন্যান্য প্রাণী আছে এবং মানুষ যে আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে ইনস্টিংক্ট, যেটা আর কি প্রাণীদের মধ্যে ইনস্টিংক্ট আছে এবং মানুষের মধ্যে, এবং সেই ইনস্টিংক্টের ক্ষেত্রে রেশনালিটির যে ক্যাপাসিটি, যে মানুষ এটাকে একভাবে ইউজ করছে, কিন্তু প্রাণীরা সেটাকে আরেকভাবে ইউজ করছে। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ফ্রি উইলের যে ব্যাপারটা, যেমন মানুষ আমরা হচ্ছে অপশন তৈরি করতে পারি, অপশন চুজ করতে পারি, কি এই ফ্রি উইলের বিষয়টা কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? স্যার মাহফুজকে একটু বলবো যে আরেকবার প্রশ্নটা করার জন্য, আমার একটু নেট কানেকশন প্রবলেম করছিল। মাহফুজ, আবার একটু রিপিট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, লাস্ট পার্টটা বললেই চলবে। হ্যাঁ, তোমারটা তো একটু আটকে গেছিল, তুমি যদি আরেকটু ভালো নেটওয়ার্কে যাও। লাস্ট পার্টটা ছিল যে স্যার তোমার কথা আমার কাছেও একটু আটকে গেছিল শেষের দিকে। তুমি যদি, এটা আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। এনিওয়ে, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, হ্যাঁ পিঙ্কি আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমি রেশনালিটির কথা বলবো, তখন আমি ফ্রি উইলের কথা বলছি আর কি, যে আমরা অনেক রকম অপশন তৈরি করতে পারি, এবং এই ক্ষেত্রে প্রাণীদের ফ্রি উইল এবং স্যার ফ্রি উইল FWL ফ্রি উইল স্যার, ইচ্ছা স্বাধীনতা। ফ্রি উইল স্যার ফ্রি উইল জি স্যার, যখন আমি রেশনালিটির কথা বলবো তখন আমি অপশন তৈরি করতে পারি, আমি হচ্ছে রিজনিং এর মাধ্যমে আমি বিভিন্ন রকম অপশন চুজ করতে পারি। তো এই ক্ষেত্রে মানে ফ্রি উইলের ব্যাপারটা যখন প্রাণীদের ক্ষেত্রে যাবে, তখন এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? নাকি প্রাণীদের ফ্রি উইল নেই? মানে মানুষের ফ্রি উইল এবং প্রাণীদের ফ্রি উইলকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কেবল কাছে এটা প্রশ্ন। জি, প্রাণীদের যদি পিঙ্কি রেশনালিটি থাকে, তাহলে কি আমরা বলবো তাদের ফ্রি উইল আছে? স্যার আনসার কি এখন দেব? জি প্লিজ। আমার কাছে আসলে মনে হয় যে ফ্রি উইল ব্যাপারটা রেশনালিটির মতোই প্রত্যেক প্রাণীর কাছে আছে। রেশনালিটি যদি একটা মানুষ আর একটা প্রাণীর অন্যান্য প্রাণীর মধ্যে ভাগ করে থাকে স্তর ভিত্তিক, আমার মনে হয় ফ্রি উইলেও রেশনালিটির কারণে অনেকটা ইনফ্লুয়েন্সড। আমার যে ফ্রি উইলটা অন্য প্রাণীর সেই ফ্রি উইলটা হয়তো সেম না, কিন্তু আমি এটা বলতে পারছি, আমার মনে হয় না যে আসলে শুধুমাত্র ফ্রি উইলটা মানুষের জন্য প্রযোজ্য।
অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য না। আমার ফ্রি উইল মানে হচ্ছে আমার যা ইচ্ছা আমি সেটা করতে পারছি, হয়তো সেখানে রেশনালিটি কাজ করছে যে কোনটা যৌক্তিক বা কোনটা অযৌক্তিক, ন্যায় অন্যায় এইটা। সেম ভাবে একটা প্রাণীর মধ্যেও ফ্রি উইল আছে এবং সে তার ফ্রি উইলটাকে তার রেশনালিটি অনুসারে ব্যবহার করছে। সেটাকে আমি কখনো একটা মানুষের রেশনালিটি আর একটা মানুষের ফ্রি উইলের সাথে অন্য একটা প্রাণী আর তার রেশনালিটি ফ্রি উইলের সাথে সেম বলছি না, কিন্তু রেশনালিটি যদি থেকে থাকে তাহলে ফ্রি উইলও বোথ হিউম্যান বিং আর অন্যান্য এনিম্যাল দুজনের জন্যও আছে। মাহফুজ, মাহফুজ। জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার আমাকে? হ্যাঁ তুমি শোনা যাচ্ছে। পিঙ্কির কথা তুমি শুনেছো? হ্যালো। মানে পিঙ্কি আপু বলতে চাইছেন যে সেটা এক এক ক্যাটাগরির না, ভিন্ন ক্যাটাগরির? না না, পিঙ্কি তো বলতে চাচ্ছে মানে একই ক্যাটাগরি, রেশনালিটি থাকলে ফ্রি উইল থাকবে, এবং ফ্রি উইলটা শুধুমাত্র মানুষের এক্সক্লুসিভ কোনো কিছু না। পিঙ্কি, তাই তো? হ্যাঁ স্যার, ফ্রি উইল থাকলে রেশনালিটি থাকলে ফ্রি উইল থাকবে, কিন্তু ফ্রি উইলটা অনেকটা আমাদের রেশনালিটি দ্বারা ইনফ্লুয়েন্সড। যার রেশনালিটি যতটুকু কাজ করছে, ইভেন ফ্রি উইল ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, সেখানে ম্যান টু এনিম্যাল অবশ্যই ভ্যারি করবে, সেম ক্যাটাগরির না, কিন্তু রেশনালিটি থাকলে আমার মনে হয় ফ্রি উইলও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইভেন রেশনালিটি না থাকলেও ফ্রি উইল থাকবে। রেশনালিটি না থাকলেও ফ্রি উইল থাকবে? হ্যাঁ, আমার কাছে সেটা মনে হয়। এটা কেমন জানি একটু মনে হচ্ছে না। এটা স্যার, কিভাবে ফ্রি উইল আপু? আসলে তো অনেকটা, আমি যদি বলি যে রেশনালিটি যেখানে আমি ব্যবহার করছি না সেই জায়গায় ফ্রি উইলটা তো অনেকটা স্বেচ্ছাচারিতার মতোই। তো এই ব্যাপারটা মানুষের মধ্যেও থাকে, আচ্ছা আসলে আচ্ছা অন্যান্য এনিমেলের মধ্যেও থাকে, আচ্ছা কিন্তু আচ্ছা যখন একটা রেশনালিটি থাকে তখন ফ্রি উইলটা একটা মডারেট পর্যায়ে থাকে, আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। মাহফুজ এবং অন্যরা বুঝতে পেরেছ যে পিঙ্কি বলতে চাচ্ছে যে ফ্রি উইলটা যদি রেশনালিটির সাথে কম্বাইন্ড হয় তাইলে আমরা বলতে পারি যে রেশনাল ডিসিশন হবে। আর ফ্রি উইলের সাথে যদি রেশনালিটি না থাকে, বরঞ্চ ইরেশনাল কোনো কিছু থাকে, তখন সেটা মানে স্বেচ্ছাচারিতা, এ ধরনের কিছু নেগেটিভ কোনো কিছু হবে। সুতরাং রেশনালিটি না থাকলেও ফ্রি উইল থাকতে পারে। দিস ইজ দ্য ক্লারিফিকেশন। পিঙ্কি, এম আই রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অন্যদের কোয়েশ্চেন। আমি আশা করি যে তোমরা সবাই কিছু না কিছু বলবে যারা এটাতে পারে। আসসালামু আলাইকুম স্যার, আমি কি কিছু বলতে পারবো? আমি অনেক জুনিয়র স্যার। আল্লাহ, এখানে তো এরকম কোনো কিছু নাই, আমরা সবাই পার্টিসিপেন্ট, ইয়াং পার্টিসিপেন্ট আর হলো যে ম্যাচিউরড বা সিনিয়র পার্টিসিপেন্ট। এখানে না বলতে পারার কিছু নাই। প্লিজ পুট ইউর কোয়েশ্চেন। স্যার, একটা উদাহরণে আপু বলছিলেন যে আমরা গাছ কাটছি, আমাদের ভালো কাজ করা উচিত যেহেতু গাছ কাটার কারণে খারাপ হচ্ছে, কিন্তু গাছটা যে আমরা কাটছি, আমরা কি খারাপের জন্য কাটছি? আমরা তো কোনো চাহিদা বা কোনো কিছু পূরণের জন্য, বা হয়তো বা আমি যৌক্তিক ভাবে কোনো একটা কাজ করার জন্য বা আমার কোনো চাহিদার জন্য করতেছি, তো মানে বিবেচনায় নিয়েই তো আমি গাছ কাটি সাধারণত বেশিরভাগ, বা অর্থের জন্য। হ্যাঁ, কিন্তু পিঙ্কি তো ওই কথাটাই বলতে চাচ্ছে যে তোমরা মানুষেরা নিজেদেরকে সুপেরিয়র দাবি করে তোমরা প্রকৃতিকে ধ্বংস করছো, যাচ্ছে তাই মানে ভাবে নিজেদের চাহিদা মোতাবেক সবকিছু করছো। তোমরা তো প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করতেছো। এটার জন্য এক্সকিউজ দেখাচ্ছ যে আমরা সেরা, সুতরাং আমাদের জন্য সবকিছু চাই, এরকম একটা ব্যাপার। স্যার, এখানে আমার একটা কথা আছে স্যার, আমি কি বলতে পারবো? পুনম বলবে না? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলেছি পিঙ্কি তোমার পক্ষ থেকে, তুমি কি মানে এটা ঠিক মত আছে তো না নাকি? হ্যাঁ স্যার, আমার মনে হয় আমি আসলে এই জিনিসটা বলার জন্যই এই উদাহরণটা বা এই প্রেক্ষাপটটা আনলাম যে মানুষ শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে সে যে কাজগুলো করছে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে থাকে বা পরিবেশের উপর থাকে। আবার যদি আমি তার এই রেশনালিটির জন্য যদি সে এই কাজটা করে থাকে, সে যদি যৌক্তিক মনে করে কাজটা করে, তার নেগেটিভ প্রভাবটা যেমন আমার এনিমেল যাকে আমি ভাগীদারি মনে জীবন ব্যবস্থা, তার লজিক দিয়ে এমন কাজ করছে না যেটা পরিবেশ ক্ষতির দিকে নিয়ে যায়, তাহলে তো আমি বলতে
হিসেবে শ্রেষ্ঠত্বের দাবি হ্যাঁ কম হলে প্রাণীরা শ্রেষ্ঠ। মিনহাজ তুমি কি শুনেছো? গত কনফারেন্সে ধ্বংস হয়ে যাবে, সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে যদি আমি যে খারাপ কাজ করছি, কিন্তু এটাও তো আমি যে যৌক্তিক ভাবে করতেছি, থেকেও তো আমি আগায় থাকতে। না না মানে পুনমের কথাটা শুনে নেই। পুনম, পুনম। জি স্যার, আমি বলতেছি স্যার, হ্যাঁ মানে প্লিজ। বললো যে মানে আমরা নিজেদেরকে মানে হিউম্যান বিং বা আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করে করছি, গাছ কাটছি। স্যার এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে এটা আমাদের নিত্য এটা আমাদের খুবই মানে লাগতেছে, এটা না করলেই সমাজের ক্ষতি যাই হোক, কিন্তু সেটা আমাদের লাগতেছেই। সেভাবে যদি আমরা প্রাণীদের ক্ষেত্রে পারি, বা কিন্তু তার খাবার শিকার করার জন্য অন্য প্রাণীর উপরেই মানে অন্য তৃতীয় একটা স্তর নির্ভরশীল, যেমন হরিণকে স্যার এভাবে বাঘ মানে মানে হরিণ শিকার করতে থাকে, তাহলে কি হরিণটা একটা বিলুপ্ত হওয়ার পথে? মানে এখন কি মানে ক্ষতি না এটা? স্যার কথাটা কি? হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ পুনম যে এটা বললো সেটা কি পিঙ্কি শুনেছো? হ্যাঁ স্যার পুনমের কথা শুনেছি। এখন পুনম যেটা বলতে চাচ্ছে আসলে যে বাঘ যদি হরিণকে শিকার করে সেই ক্ষেত্রে যে হরিণের বিলুপ্তি ঘটবে। আসলে তো এটা আমাদের একটা খাদ্য শৃঙ্খলের যে প্রসেসটা, বাঘ যদি হরিণটা শিকার নাও করে তাহলেও তো হরিণের মাত্রা বাড়ছে। আবার আমি রেশনাল বিং বা শ্রেষ্ঠত্বের দাবিদার না, মানুষও কিন্তু প্রতিনিয়ত প্রোটিনের চাহিদায় অন্যান্য প্রাণী শিকার করছি, বা অন্যান্য প্রাণীকে শিকার বলবো না, আমি ধ্বংস করছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি গাছ কাটার উদাহরণটা নিই, এটার কারণে আমার আমার যৌক্তিকতা আছে যে গাছটা আমি কাটছি আমার বাসস্থানের জন্য বা হচ্ছে আমার খাবার তৈরির জন্য, ফার্নিচারের জন্য, যে কারণেই হোক এটা লজিক্যাল, আমি মেনে নিচ্ছি। কিন্তু মানুষ কি সেই জায়গায় আরেকটা গাছ অন্য জায়গায় রোপণ করছে? সে কি এইটার পরিবর্তে সে পরিবেশের জন্য কি অবদান রেখে যাচ্ছে? আমি যদি শ্রেষ্ঠ হই তাহলে আমার অন্যান্য প্রাণীর সাথে তো আমি নিজেকে তুলনা করতে পারি সমজাতীয় হিসেবে। আমার বেটার কাজ করতে হবে অন্যান্য প্রাণীর চাইতে। কিন্তু আমার কথা হচ্ছে যে অন্যান্য প্রাণীরা তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করছে না, যা করছে সেটা কিন্তু মানুষ করছে। হ্যাঁ পুনম। জি স্যার, আমি আপুর কথা বুঝতে পেরেছি। এখানে আমি বলতে চাচ্ছি যে আপু যেটা বললো যে এই বাঘ যদি হরিণকে না খেত তাহলে হরিণের মাত্রা আরো বৃদ্ধি পেত বা আরো অন্য একটা সমস্যা তৈরি হতো। এখন যদি আমরা স্যার আমাদের দৈনন্দিন জীবনের জন্য যেগুলো ব্যবহার করছি, আমরা যদি গাছ না কাটতাম বা আমরা যদি মাছটা না নিতাম, তাহলে কিন্তু মানে একটা জঙ্গলের মতো হয়ে যেত। এখন আপু যেটা বললো যে হ্যাঁ, এখন আপু যেটা বললো যে আরেকটা কি জানি একটা বিষয় বললো স্যার, এক মিনিট আমি একটু মনে করতেছি। আপু একটা বিষয় বললো এখানে, সরি আমি স্যার একটু পরে বলছি। আমি আপু একটু খাদ্য শৃঙ্খলটার কথা বলছিল যে যদি আমরা বাঘটা হরিণটাকে না খায় তাহলে হচ্ছে ইয়া হয়ে যাবে, কি বলে, হরিণের সংখ্যা বেড়ে যাবে। মানে খাদ্য শৃঙ্খলের ব্যাপারটা তোমরা দুজনেই নিয়ে আসছো। হ্যাঁ আরেকটা ব্যাপার আপু বললো যে মানে মানুষ মানে গাছ কাটতেছে কিন্তু সেটা লাগাচ্ছে না। কিন্তু স্যার মানে যদি আমাদের হিউম্যান বিং এর ব্যাপারে ধরা যায়, 10 জন মানুষ যদি গাছ কাটে, সেখানে ধরেন স্যার 5 জন হলেও কিন্তু গাছটা রোপণ করতেছে, না হলে কিন্তু আমরা বাঁচতে পারতাম না। 5 জন যদি খারাপ কাজ করে কিন্তু 5 জন কিন্তু ঠিক ভালো কাজটা করতেছে, না হলে কিন্তু এতদিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। সেক্ষেত্রে আপু কি বলবে, মানে সব হিউম্যান বিং কি খারাপ নাকি সবার কি রেশনালিটি নেই? আমি স্যার আপুর কাছে একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ আপুকে আমরা অন্য দু একটা প্রশ্ন নিয়ে নেই, তারপরে আপনি এটা একসাথে বলবেন। পিঙ্কি আপু। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমাদের সজীব। স্যার আমরা যে বলছি প্রাণী শ্রেষ্ঠ বা নাকি মানুষ শ্রেষ্ঠ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচরণের দিক থেকে বা অন্যান্য ফ্যাক্টর যদি আমরা বিবেচনা করি,
মানুষেরা প্রাণীর হচ্ছে সবকিছুই প্রায় সেম, যে মানুষের প্রয়োজনে অনেক ক্ষতি করছে প্রাণীরা তাদের প্রয়োজনে, যেটা সালেকশনের মাধ্যমে একে অন্যের প্রতি আমরা নির্ভরশীল। কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে যে একটা কৌতূহল আছে নিজেকে জানার, বা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, একটা নতুনত্ব আনার, যে তারা প্রতিদিন তাদের নিজেকে ছাড়িয়ে যেতে চায়, ঠিক আছে? ওই বিষয়টা প্রাণীর ক্ষেত্রে মানে কিভাবে ব্যাখ্যা করবে, প্রাণীদের ওই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? কারণ আমরাও দেখে আসছি পৃথিবীর সৃষ্টির কাল থেকে প্রাণীরা যেমন ছিল বা অন্যান্য অ্যানিমেলসরা যেমন ছিল তেমনই থাকছে, কিন্তু মানুষ নিজেকে জানতে চায়, নিজেকে ছাড়িয়ে যেতে চায় প্রতিনিয়ত ক্রিয়েটিভিটির দিক থেকে। তো এই দিক থেকে তো আমরা প্রাণীদেরকে চেষ্টা বলতে পারি কিনা? পিঙ্কি আপু। স্যার আমার তো মনে হয় যে মানুষ যেরকম দিন দিন নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে এগিয়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম অন্যান্য প্রাণীরাও যাচ্ছে। আমরা যখন দেখি যে ডিসকভারির কোনো একটা প্রোগ্রাম দেখছি, তো ওইখানে যখন প্রাণীরা ক্যামেরা দেখে, সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে এটা ক্যামেরা। সে কিন্তু লুকানোর চেষ্টা করে, সে কিন্তু মানুষের মানে মানুষ তাকে শিকার করতে পারে বা তাকে আঘাত করতে পারে, এই সন্দেহটা তার মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। এটাও তার একটা ক্রিয়েটিভিটি। সে কিন্তু প্রথমে এটার সাথে অভ্যস্ত ছিল না, বা হচ্ছে যে আমাদের বর্তমান যে ব্যবস্থা, মানুষের আহ শিকার করার যে অস্ত্রগুলো, সেগুলো আপডেট হচ্ছে। সেই সাথে সাথে প্রাণীও নিজেকে আপডেট করছে, কিন্তু কথা হচ্ছে যে প্রাণী নিজেকে কতটা আপডেট করছে বা আদৌ আপডেট করছে কিনা, সেটা কখনো মানুষ যাচাই করতে যায় না, বা যাচাই করার সে স্ট্যান্ডার্ডটা হয়তো ভিন্ন, যার কারণে মনে হচ্ছে যে মানুষ এগিয়ে যাচ্ছে, অন্যান্য প্রাণী পিছিয়ে আছে। আমার কাছে এতটুকু মনে হয়। সজীব। স্যার যেটা বলছে ওটা হচ্ছে গিয়ে মানে যে প্রাণীরাও যে সতর্ক হচ্ছে দিন দিন, যে তাদেরকে যে সেফ জোনে থাকতে হচ্ছে, যে কেউ তাদেরকে আঘাত করছে কিনা। এটা সচরাচর সবাই নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, সবার বাঁচার একটা ইয়া থাকে যে আমরা হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। এটাকে তো মানে আমরা ক্রিয়েটিভিটির সাথে মানে কোনোভাবে ইনক্লুড করতে পারি না। মানে আমরা যেটা হচ্ছে, আমার কথা হচ্ছে আমরা হচ্ছে নিজেকে জানতে চাই, যে হচ্ছে আমরা অন্টোলজিক্যালি হোক বা যেভাবে হোক, আমরা যে সাপোজ আমরা এখন হচ্ছে প্রাণীদের নিয়ে আলোচনা করছি, যে শ্রেষ্ঠ হচ্ছে আলোচনাটা করছি আমরা, যে প্রাণী শ্রেষ্ঠ কিনা মানুষ শ্রেষ্ঠ। ওই ক্ষেত্রে ওই যে প্রাণীগুলো করছে কিনা, হয়তো বা বলতে পারি যে আমরা ওটা তো আমরা জানতে পারতেছি না ওরা করতেছে কিনা, বা আমরা জানি না ওরা হয়তো বা করতেও পারে, ওটা বলতে পারি। কিন্তু আমরা অন্টোলজিক্যালি যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে প্রাণীরা এসব করতে পারে না বা করবে না। এই বিষয়টার দিক থেকে তো মানুষকে চেষ্টা বলা যায়। তবে তবে আমার কথা হচ্ছে, আমিও মানে বলতে চাচ্ছি যে কম্পেয়ারের ক্ষেত্রে প্রাণী বা হচ্ছে মানুষের কম্পেয়ার কখনো করা যায় না। প্রাণীর জায়গায় শ্রেষ্ঠ, মানুষের জায়গায় শ্রেষ্ঠ। মানে তার কেউ কেউ কাউকে দিয়ে শ্রেষ্ঠত্বের বিচারটা করা যায় না ওই ক্ষেত্রে আর কি। আচ্ছা, মানে কম্পেয়ার করা যায় না কাউকে। আমার একটু বলা ছিল যে আসলে মানুষের ক্রিয়েটিভিটি আছে কেবল, কিন্তু অন্যান্য প্রাণীর ক্রিয়েটিভিটি নাই। অন্যান্য প্রাণীর ক্রিয়েটিভিটি না থাকলে আমরা পাখির বাসা কি করে দেখছি, মানে প্রাণীরা যা তাদের বাসস্থানগুলো যত সুন্দর করে করছে, আমরাও তো অনেক ক্ষেত্রে নিজেদের জন্য নিজেরা সেভাবে করতে পারছি না, সেখানেও তো আমরা ক্রিয়েটিভিটির পরিচয় পাচ্ছি। আচ্ছা, প্রাণীদের হচ্ছে এক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে, প্রাণীদের যে বাসস্থান, সাপোজ হচ্ছে বাবুই পাখি অনেক সুন্দর করে বাসা বাঁধায়, যে এরকম বাসা হচ্ছে কেউ বাঁধতে পারবে না। কিন্তু ওই বাসাটা আমরা হচ্ছে সৃষ্টি শুরু থেকে দেখে আসছি একই ফর্মে, কিন্তু এটা আপডেট মানে হচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, যে এটা হচ্ছে পরিবর্তন হচ্ছে কিনা, কোনো ধরনের পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। মানে পরিবর্তনের বিষয়টা তো প্রাণীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে মানুষই পরিবর্তন করছে। স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় কি, পরিবর্তন আসলে প্রয়োজনের সাথে সম্পর্কিত। আমরা হয়তো এক রুমের ঘর করছি, অ্যাপার্টমেন্ট তৈরি করছি, ফ্ল্যাট তৈরি করছি, বাবুই পাখি সেটা দরকার পড়ছে না তাই করছে না, তাই পরিবর্তন হয়তো প্রয়োজন নাই। কিন্তু এমন তো না যে যে একটা ছোট বাচ্চাকে বাবুই পাখির বাবা মা শিখিয়ে দিয়ে গেছে যে তুমি কিভাবে বাসাটা বাঁধবে। ট্রেন্ড না তারা আমাদের মতো, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ড হচ্ছি। হ্যাঁ, এটা বলতে পারি যে ক্রিয়েটিভিটির ধরনটা বা হচ্ছে, আমি যেটা রেশনালিটির ক্ষেত্রে বলছিলাম যে দুই লেভেলের, এটা বলতে পারি। কিন্তু ক্রিয়েটিভিটি অন্যান্য প্রাণীর মধ্যে নাই, এটা আমার কাছে একটু কেমন যেন মনে হয় আসলে। এই পয়েন্টে কেউ কিছু বলবে? মাহফুজ। স্যার আমি আমি একটা কথা বলতে চাই। সজীব বলল যে প্রাণীরা পরিবর্তন করছে না, আসলে প্রাণীরা মূলত নিজেদের পরিবর্তন করছে। যদি আমরা অ্যাকাউন্টে নেই যে ডারউইনের ইভলিউশনারি থিওরি, যদি আমরা অ্যাকাউন্টে নেই, তো ইভলিউশন থিওরি কি বলে যে আমি তো মাহফুজের সাউন্ড শুনতে পাচ্ছি না, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো?
মাহফুজের আমার কথা কি শোনা যাচ্ছে? কোন দিকে একটু প্রবলেম করছিল। ডারউইন চার্লস রবার্ট চার্লস ডারউইনের যদি এভলিউশনারি বা বায়োলজি যদি দেখি, যদি মানে বিবর্তনবাদী দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে প্রাণীরা তাদের প্রয়োজন মাফিক কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে, সেটা দৈহিক ভাবে হোক বা সেটা অন্য কোনো ভাবে হোক। যেমনটা গ্যালাপাগোস আইল্যান্ডের কচ্ছপদের দেখা যায় তারা একটু অন্যান্য কচ্ছপদের তুলনায় উঁচু। কেন উঁচু? কারণ তাদের যে খাদ্য সংগ্রহের যে তালিকা সেটা হচ্ছে, মানে তারা যে খাবারটা খায়, খাবারটা খাওয়ার যে গাছপালাগুলো আছে সেগুলো একটু উঁচু 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 অবস্থায় আর কি। যার জন্য দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে একটা সময়ের বিবর্তনের মাধ্যমে তারা তাদের খোলসটাকে উঁচু করে ফেলেছে, যার ফলে তারা খাদ্য গ্রহণ করতে পারছে। আরেকটা আইল্যান্ডে তিনি গিয়ে দেখলেন যে সেখানকার কচ্ছপের খোলসগুলো হচ্ছে নিচু। কেন? কারণ সেখানে কচ্ছপগুলো তাদের খাবারগুলো তাদের হাতে নাগালে, বা তাদের হাতে নাগালে বলবো না, তাদের কাছাকাছি সবগুলো পেয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে অন্যান্য গ্যালাপাগোস আইল্যান্ডের যে কচ্ছপের যে খোলসটা ছিল সেটা ছিল উঁচু, এবং অন্য আরেকটা আইল্যান্ডে যেখানে গিয়ে দেখলেন সেখানে দেখা যাচ্ছে যে কচ্ছপের খোলসটা হচ্ছে নিচু। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে প্রাণীরা সময়ের সাথে নিজেদেরকে বিবর্তন করছে, এবং মানে আর ঠিক আমি এর আগে সেমিনারে স্যারকে বলেছিলাম আলোচনায় আর কি, যে সার্ভাইভাল ইনস্টিংক্ট এবং রেশনালিটি। তো সার্ভাইভাল ইনস্টিংক্ট আমার মনে হয় যে যাদের প্রাণ আছে সবার মধ্যে আছে। একটা গাছ সে কি করে? সে সালোক সংশ্লেষণ করে, সে বাঁচতে চায়, তাকে পানি দিলে সে সালোক সংশ্লেষণ করবে, সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন নিঃসরণ করবে। তো মানুষের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করে, যেটা আমরা রেশনালিটির সাথে অনেক সময় মানে মিলাইতে পারি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্টে পরিবর্তন হয়ে আসছে, আরেকটা হচ্ছে আমাদের যে রেশনালিটি, যে আমরা যে ডেভেলপ করছি রিজনিং দ্বারা, যে মানে যদি আমার মনে হচ্ছে যে পিঙ্কি আপু আলোচনাটা করেছে স্যার মূলত মানে ক্লোজ এন্ডেড সেন্সে, যে আমাদের পৃথিবীর মধ্যে যে সকল প্রাণীগুলো আছে এবং সেটা এবং হচ্ছে আমরা মানুষ, এই সেন্সে আর কি, যে তাদের মধ্যে যে একটা ভ্যারিয়েশন আছে বিভিন্ন দিক থেকে। পিঙ্কি আপু অনেক ক্ষেত্রে মানুষকে আগায় রাখছে, আবার অনেক ক্ষেত্রে প্রাণীকে আগায় রাখছে, আবার অনেক ক্ষেত্রে মানুষকে পিছিয়ে রাখছে, আবার হচ্ছে হলো দেখা যাচ্ছে যে এই যে ন্যাচারাল যে সিলেকশন আছে সেটাকে আগায় রাখছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আলোচনা করলে আসলে অনেক ব্রড আলোচনা হবে। তো আমার আলোচনাটা হচ্ছে মূলত এরকমই, যে প্রাণীদের যে পরিবর্তন সেটা আসলে মানে হয়ে আসছে, কিন্তু এটাকে যদি ক্রিয়েটিভিটি বলা যায় তাহলে মানে কতটা যুক্তিযুক্ত হবে সেটা একটা প্রশ্ন হয়। এখানে আরেকটা বিষয় আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে বাবুই পাখি বা যে খুব ক্রিয়েটিভিটি আমরা দেখি, ক্রিয়েটিভ ওয়ার্কস, এগুলো কিন্তু তাদের জেনেটিক্যালি ইমপ্রিন্টেড। মানে একটা খরগোশকে যদি আমি পাকার মধ্যে রাখি, সেটা থেকে বাচ্চা হয় পাকার মধ্যে, অনেকগুলো প্রজাতি তারা পাকা ঘরের মধ্যে, আমি যে খরগোশ পালি 7 জেনারেশনের একটা খরগোশ, যারা সবাই পাকা ঘরের মধ্যে বড় হয়েছে, তাকে যখন মাটিতে ছেড়ে দিলে সে কিন্তু ঠিক খরগোশ যেভাবে গর্ত করে সেভাবে করে সে একটা গর্ত করে সেখানের মধ্যে থাকতে পারে। এই মানে টিচিংটা সে কিন্তু ক্রিয়েটিভিটির ব্যাপার না, এটা তার জেনেটিক ইনহেরিটেন্সের ব্যাপার আর কি, এটা ডিএনএ এর মধ্যে হার্ডওয়্যার থাকে। হ্যাঁ, সেইটা সে কোনোভাবে আমাদের যে লার্নিং প্রসেস, সেই লার্নিং প্রসেসে সে শিখে না, এটা আর কি। এখানে জাহিদ হাসান একটা করেছেন যে সুপ্রিমেসি শব্দটাকে আমাদের ডিফাইন করা উচিত। সুপ্রিমেসি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? তো জাহিদ হাসান, তুমি নিজে যদি একটু কন্ট্রিবিউট করো উইথ ইউর পরিচিতি সহকারে। আসসালামু আলাইকুম স্যার। আমি অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন এনভায়রনমেন্টে আছি যেখানে কথা বলার আসলে স্কোপটা একটু কম। তো স্যার আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে ভালো হবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, জাহিদ হাসান আমার সাথে মানে সোশ্যাল ওয়ার্কের কাজ করেন। তিনি আইআইইউসি থেকে পড়াশোনা করেছেন মার্কেটিং এ, কিন্তু ফিলোসফি নিয়ে ওনার ডিপ ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টের কারণে আমার সাথে মূলত ওনার যোগাযোগ আর কি। সো সুপ্রিমেসি বলতে এখানের মধ্যে আমাদের পিঙ্কি তার আলোচনার মধ্যে মানুষের সুপ্রিমেসির জন্য কি কারণ হতে পারে, মানুষের রেশনালিটির একটা ব্যাপার নিয়ে আসছেন, মানুষের কনসাসনেসের একটা ব্যাপার নিয়ে আসছেন, থিঙ্কিং এর একটা ব্যাপার নিয়ে আসছেন, যেগুলো বলা হয়। এবং আমাদের মূল আলোচক পেপার প্রেজেন্টার পিঙ্কি চক্রবর্তীর মতে এই রেশনালিটি, কনসাসনেস বা থিঙ্কিং, এগুলো কোনোটাই কিন্তু মানুষের ফ্রি উইল, এগুলো কোনোটাই মানুষের এক্সক্লুসিভ না। তাহলে এগুলো যদি অন্যান্য প্রাণীদের মধ্যে থাকে, প্রাণীদের মধ্যে প্রাণীদের মতো করে আছে, মানুষের মধ্যে মানুষের মতো করে আছে। সুতরাং এই জিনিসগুলো না থাকার জন্য অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষকে যে শ্রেষ্ঠ বলা হচ্ছে, এই জিনিসটা ঠিক না। এটা হচ্ছে যে
পিঙ্কি চক্রবর্তীর বক্তব্য। পিঙ্কি, এম আই রাইট? ডু ইউ এগ্রি? হ্যাঁ স্যার, আমি আপনার সাথে একমত। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আমি বুঝতে পারি, এই জন্যই তো তোমাকে তো স্নেহ করি। হ্যাঁ, আচ্ছা, তো প্রশ্ন আরো অন্যরা যারা বলতে চাও? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কানন, ফজলে রাব্বি কানন। স্যার অ্যাকচুয়ালি আমার প্রশ্ন না, আমি আজকে কিছু বলতে চাচ্ছি যদি অনুমতি পাই। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার প্রথমে পিঙ্কি আপুকে অনেক ধন্যবাদ জানাই। আসলে আপুর ইয়াটা অনেক প্রাণবন্ত ছিল, আলোচনাটা। আর আপু খুবই সাবলীল ভাষায় খুব কম সময়ের মধ্যে করছেন আর কি। এটা আরেকটা ভালো দিক যে অল্প সময়ে ভালো কিছু উপস্থাপন করা। এই জন্য আপু আমার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ কানন। ওয়েলকাম আপু। আর স্যার আমার যেটা এখানে মনে হয়েছে যে আপু অ্যাকচুয়ালি মানে এখানে শ্রেষ্ঠ মানুষ কেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব দাবি করে এই বিষয়ের কথা না বলে আপু অ্যানিমাল ভার্সেস মানুষ, মানে অ্যানিমাল ভার্সেস হিউম্যান এই বিষয়টাকে আর কি ফুটে উঠাইছেন। তবে আপুকে আমি একটু পার্সোনালি থ্যাংক ইউ জানাবো, কারণ আপুর অনেক কথা আমি প্রাণীদের এথিক্স খুঁজে পাইছি আর কি। আমার মনে হয় যে এখান থেকে অ্যানিমেলের এথিক্স আছে আর কি। তবে আপুর কথার সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি প্রথমে বলতে বাধ্য যে সৃষ্টির যে জীবগুলো আছে, জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কিন্তু আপু এই কথাটা থেকে একটু সরে আসছেন। আপু সরে এসে অন্যান্য প্রাণীদেরও কি মানুষের জায়গায় শ্রেষ্ঠত্ব হতে পারে কিনা এই বিষয়ে আলোচনা করছে। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আপু অনেক মানে অন্যান্য প্রাণীদের সাথে খাবার প্রসেসিং এর যে বিষয়টা এটা উঠায় নিয়ে আসছে, কনসাসনেস এর বিষয় উঠায় নিয়ে আসছে। তারপরে মানুষ নিজেদের প্রমাণ দিতে গিয়ে কি করে শ্রেষ্ঠত্বের, যেমন হচ্ছে খুব সম্ভবত আপু ইগোর কথা বলেছিলেন, যেটাকে অহংবোধ বলা হয় কি বাংলায়, অহংবোধের বিষয়টা নিয়ে আসছে। আর আপু আরেকটা কথা বলছে যে মানুষ হচ্ছে ক্ষমতার জোরে নতুবা অন্যজনকে পিছিয়ে রেখে নিজেকে আর কি শ্রেষ্ঠত্ব দাবি করে। এখানে আমি একটু আপুকে ডিফাইন করব। আর আপু আরো এখানে বলছে যে নিরপেক্ষভাবে আপু আসলে নিরপেক্ষভাবে মানুষকে শ্রেষ্ঠ স্বীকার করেন না। মানে আপু নিরপেক্ষ দৃষ্টিতে মনে করে যে অন্যান্য প্রাণীও শ্রেষ্ঠ হতে পারে মানুষের থেকে। না, আপু তো এই কথা দিয়ে শুরু করেছে যে মানুষ শ্রেষ্ঠ। এই কথাটা কে বলেছে? কোন দ্বিতীয় তৃতীয় নিরপেক্ষ পক্ষ তো এটা নাই, মানুষ নিজে নিজেকে বলতেছে। স্যার আমি এই কথাগুলো আসবো যদি আমি একটু সময় পাই আর কি, প্লিজ প্লিজ বেশিক্ষণ নিব না। হ্যাঁ, তারপরে মানে আপু আমি যা যা বলতেছি এই কথাগুলো তো আপনার ভিতরেই ছিল, আসলে অনেকক্ষণ আলোচনা হচ্ছে তো সব মনেও নাই, দুই একটা পয়েন্ট লিখছি অবশ্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ এগুলোর কথাই আসছিল। তারপর আপু যে আপনি মানুষের শ্রেষ্ঠত্বের দাবিতে মোরালিটির যে বিষয়টা এটা নিয়ে আসছেন, তো শ্রেষ্ঠত্ব দাবি করতে মোরালিটি লেস হয়ে যাচ্ছে এটা নিয়ে আসছেন আর কি। তারপর হচ্ছে পরিবেশের ক্ষতি, এই সামথিং অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু ফাইনাল কনক্লুশনে আপনি অ্যাকচুয়ালি কে শ্রেষ্ঠ কোনো কনক্লুশন দেননি বা কোনো এক্সাক্ট রেজাল্ট দেননি। মানে এটা তো ঠিক আপু, তাই না? না, এটাতে উনি বলতে চাচ্ছেন যে মানুষ শ্রেষ্ঠ এই কথাটা একেবারে কনক্লুসিভলি, মানে একেবারে নিঃসন্দেহে প্রমাণিত হয় ব্যাপারটা সেটা না। এটার মধ্যে কিছু সন্দেহ আসে, এই দিক থেকে আসে যেটা উনি দেখিয়েছেন। স্যার আসলে আপু এখানে যে বিষয়গুলো দেখেছে এগুলো তো অন্যান্য প্রাণী বা এক কথা জীবের যে মানে প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, বৈশিষ্ট্য ভিত্তিক কিছু বিষয় উনি উঠায় নিয়ে আসছেন। যেমন হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীকে বাঁচতে হলে খাদ্য গ্রহণ করতেই হবে। জি জি। হ্যালো 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 আমি কারণের কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা? স্যার শুনতে পাচ্ছে না কেন? হ্যাঁ, না ঠিক আছে, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার নেটের খুব ডিস্টার্ব করছে। শুনতে পাচ্ছি এখন। স্যার এই যে স্যার মানুষ যে শ্রেষ্ঠ, স্যার দেখেন আপনারা একই বাসায় আছেন, ওটা তো নেটের ডিস্টার্ব, এই বিষয়টা তুলে ধরছেন। হ্যাঁ, এখানে বুঝতে পারতেছেন there is always ghost in the machine। এখানের মধ্যে এই মানে মেশিনের মধ্যে কিছু ভূত থাকে, এটা যাই হোক। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার আপু এখানে আসলে মানে ফিক্সড না, উনি এই কথাটাই শেষে বলছে, আমার এতটুকুই মনে আছে। কিন্তু
জাহিদ ভাই আরেকটা কোশ্চেন করছেন যে পৃথিবী সাপেক্ষ না ইউনিভার্স সাপেক্ষ। আসলে ইউনিভার্স বলতে আমরা যতটুকু চিনি জানি, যতটুকু এখন পর্যন্ত মানুষ খুঁজে পেয়েছে ততটুকু সাপেক্ষে মানুষই শ্রেষ্ঠ। তাহলে কি তোমার অবস্থান কি পিঙ্কির বিপক্ষে? স্যার সবকিছুর বিপক্ষে না, তবে হ্যাঁ মানে যদি বলি বিপক্ষে, আমি মানুষ যে শ্রেষ্ঠ এটার পক্ষে। আচ্ছা আচ্ছা, এখন তোমার কথাটা স্যার তো শেষ করে ফেলো। জি স্যার, স্যার আমি এটাই বলতে চাচ্ছি স্যার, যে আপু যে বিষয়গুলো তুলে ধরছেন মানুষের শ্রেষ্ঠ বিপক্ষে, সেটা হচ্ছে মানুষ নিজেদের স্বার্থে মোরালিটি লেস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অন্যান্য প্রাণীদেরকে মেরে ফেলে হলেও, পরিবেশের ক্ষতি করে হলেও যে মানুষ নিজেকে বাঁচিয়ে তুলছে। অ্যাকচুয়ালি এখানে পরিবেশের ক্ষতি, তারপর অন্যজনকে ডোমিনেট করে, এগুলো হচ্ছে মানুষের এথিক্স এর বিষয়গুলো চলে আসে। মানুষ এখানে এথিক্স থেকে দূরে সরে যাওয়ার ফলে তার ভিতর এই কাজগুলো হচ্ছে না। আসলে আমরা যদি আরেকটা বিষয় দেখি, আমরা যদি আমাদের ধর্মগ্রন্থের দিকে যাই, আমরা অন্যান্য ধর্মগ্রন্থের কথা আমি না বলে আমি যদি মুসলিম ধর্মের গ্রন্থের কথা বলি, সেখানে কিন্তু মানুষের অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। মানুষ সৃষ্টির সেরা। সরি স্যার, আমার ইয়া হয়ে গেছিল। না ইটস ওকে, ঠিক আছে। যেটা বলছি স্যার, এখানে তো হচ্ছে জাস্ট এথিক্স থেকে মানুষ দূরে সরে যাওয়ার ফলে মানুষ মোরালিটি লেস হয়ে যাচ্ছে। কিন্তু আদার্স যে মানুষগুলো আছে তারাই কিন্তু পরিবেশ নিয়ে চিন্তা করে, তারাই কিন্তু পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা পাবে সেটা করে। আপু বলছিল যে অন্যান্য প্রাণী কিন্তু পরিবেশের ক্ষতি করে না, বা তাদের দ্বারা পরিবেশের কোনো ক্ষতি হয় না, কিন্তু মানুষের দ্বারা হয়। এখানে অন্যান্য প্রাণীরা যে পরিবেশের ক্ষতি করেন এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেমন ধরি অন্যান্য প্রাণী এক জায়গায় যদি অনেক বেশি উট আর কি থাকে, উটের গোবর দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এবং সেই জায়গায় কিন্তু দেখা যায় যে অনেক বেশি মানে মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর অনেক কিছু সৃষ্টি হয়। সেখানে বৃষ্টি কমে যায়, তারপরে হচ্ছে খরা দেখা দেয়, যেটার প্রমাণ আমরা হচ্ছে গত বছর দেখেছিলাম যে অস্ট্রেলিয়া অনেক প্রায় 10,000 উট মেরে ফেলা হয়, মানে জাস্ট এই কারণেই। তাহলে এটাকে আপু কিভাবে ডিফাইন করবে যে এখানে শুধু মানুষ না অন্যান্য প্রাণীদের উপরেও ডিপেন্ড করে, মানে কথা বিবেচনা করে প্রায় 10,000 উটকে গুলি করে মেরে ফেলা হয়েছিল? তো স্যার আমার লাস্ট কথা এটাই, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আর আপু যে বিষয়গুলো মানুষের নেগেটিভ বিষয়গুলো দেখিয়েছেন, এগুলো হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এথিক্স বহির্ভূত কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফজলে রাব্বি কানুনের কথা হচ্ছে যে মানুষের কিছু অংশ এথিক্স বিরোধী কাজ করে, কখনো কখনো মানুষ এথিক্স বিরোধী কাজ করে, কিন্তু সবাই করে না, অনেকে এথিক্সের পক্ষে থাকে। কিন্তু তার কোশ্চেনটা হচ্ছে যে কখনো কখনো প্রাণীরাও পরিবেশের ক্ষতি করে, দু একটা উদাহরণ সে দিয়েছে। এ ব্যাপারে পিঙ্কির বক্তব্য। স্যার এখানে যে এর কথা বলছে কারণ প্রথমে হচ্ছে পার্শিয়াল মোরালিটির কথা যেটা বললো, যে কেউ কেউ মোরালিটিতে হারাই ফেলতেছে, আবার কেউ কেউ সেই তাদের মোরালিটি দিয়ে সেই জিনিসটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে। তাহলে তো আমার এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, তাহলে শ্রেষ্ঠত্বের দাবিদারটা অল ওভার হিউম্যানকে না বলে পার্শিয়ালি হিউম্যানের উপর প্রযোজ্য হওয়া উচিত। সেকেন্ড ওয়ান, ও উটের যে কথাটা বললো, উটের ওয়েস্ট দিয়ে যে কথাটা বললো যে এটাও পরিবেশের জন্য ক্ষতিকর, এটা কি আসলে উটের ইচ্ছাপ্রসূত নাকি সে সৃষ্টির মাধ্যমে এটা প্রাপ্ত? আমার যে কার্বন ডাইঅক্সাইডটা আমার নিঃশ্বাসের মাধ্যমে বেরোচ্ছে, এটার জন্য কি আসলে মানুষ দায়ী নাকি মানুষের সৃষ্টিটা দায়ী? সেম ভাবে তো উটও এটা ইচ্ছা প্রসূত করছে না। এখন সে যদি খাদ্য গ্রহণ করে তাকে তো ত্যাগও করতে হবে। সেই ক্ষেত্রে তো তার আসলে কোনো মানে কন্ট্রোলিং পাওয়ার থাকা কথাই না। আর সেক্ষেত্রে তার এই জিনিসটাকে শুধরানোর কোনো ওয়ে নাই। আমি যদি বলতাম যে সে আসলে গাছ খেয়ে ফেলছে বা হচ্ছে প্রচুর পরিমাণে সে পরিবেশের ধ্বংস করছে, তাহলে আমি বলতে পারতাম যে আসলে উট বা অন্যান্য প্রাণীদের এই ক্ষেত্রে মোরালিটিটা নাই, বা হচ্ছে তাদেরকে শ্রেষ্ঠত্বের দাবিদারের জায়গায় ভাগীদার হিসেবে চিন্তা করতে পারি না, দাবিদার তো বাদ। তো আরেকটা কথাও বলছিল যে পরিবেশের ক্ষতি করতেছে না সেটার প্রমাণ আমি কিভাবে দিতে পারি, মানে অন্যান্য প্রাণীরা পরিবেশের ক্ষতি করতেছে না। আসলে অন্যান্য
প্রাণীরা পরিবেশের ক্ষতি করতেছে না এটার প্রমাণ দিতে গেলে পরিবেশের ক্ষতি করতেছে এটার প্রমাণ আমার আগে দরকার। আমি তো পরিবেশের ক্ষতি করতেছে এটাই পাচ্ছি না। আর কানন যে ক্ষতির কথাটা বলছে সেটা তার সদিচ্ছা প্রসূত না। সো এই জায়গায় আমি তাকে কিভাবে ব্লেম করব? আপু আমি এক্সাম্পল স্বরূপ বলছি আর কি, জাস্ট একটা না না এক্সাম্পল স্বরূপ। কানন জি স্যার। মানে ওর পয়েন্টটা হচ্ছে যে ক্ষতি হয়তো হচ্ছে, কিন্তু যেমন বাঘ যখন হরিণকে খাচ্ছে হরিণের ক্ষতি হচ্ছে, হরিণ যখন ঘাস খাচ্ছে ঘাসের ক্ষতি হচ্ছে, কিন্তু তারা তো তাদের বেঁচে থাকার প্রয়োজনের বাইরে ইচ্ছাকৃতভাবে এটা করছে না। কিন্তু মানুষ তো করছে, মানুষ তাদেরকে বেঁচে থাকার প্রয়োজনের বাইরে তারা বোমা বানাচ্ছে, পরিবেশ ধ্বংস করতেছে, মানে অনেক মানে তার ভালো লাগছে সেজন্য সে শিকার করছে, হয়তো শিকার করে সে সেটাকে ভক্ষণও করছে না। এই জন্য তো আমাদের ইসলাম ধর্মে প্রফেট মুহাম্মদ ইসলাম বলছে যে তোমরা যদি কোনো প্রাণী শিকার করো অবশ্যই সেটাকে ভক্ষণ করবে। কিন্তু আমরা তো এমনি দেখি যে তার জাস্ট ভালো লাগছে সেজন্য সে প্র্যাকটিস করছে, বা এরকম করে কোন একটা মানুষ যাওয়ার সময় শুধু শুধু কিছু গাছ কেটে দিয়ে গেল বা একটা কিছুকে মেরে দিয়ে গেল। এই যে আমরা এটা দেখি, এটা তো আসলে শ্রেষ্ঠত্বের দাবির সাথে যায় না। আমার মনে হয় পিঙ্কি এরকম কিছু বলতে চাইবে। স্যার আমি ব্যাপারটাকেই বলতে চাইছিলাম আসলে মানুষও কিন্তু তার ইচ্ছার মানে ইচ্ছাকৃত না এমন অনেক কাজ করছে যেটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমি ওই জিনিসটাকে বলতে চাচ্ছি না, তো ইচ্ছায় জেনে শুনে বুঝে যে কাজগুলো করছে সেইগুলো তো আসলে একটা শ্রেষ্ঠ প্রাণীর করা উচিত না। আচ্ছা, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের কয়েকজন সহকর্মী। আমি দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজের পরিচালক ইব্রাহিম হোসেন বোধহয় এখানে উপস্থিত আছেন। আমি নামটা দেখছি একটা ইব্রাহিম হোসেন। আপনি কি আমাদের আইএমএল এর পরিচালক ইব্রাহিম হোসেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন, হ্যাঁ আই গট ইট। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আওয়ার সেমিনার। আমরা আসলে আপনি যেভাবে হয়তো প্রথম থেকে শুনেছেন কিনা, আমরা একটা রেগুলার ফিলোসফিক্যাল ডিসকাশনের ব্যবস্থা করতে চাচ্ছি। অলরেডি এটা 4th সেশন, আর একটা অ্যাসোসিয়েশনের আমরা প্ল্যাটফর্মে করতে যাচ্ছি। সেটা যাই হোক, তো থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। আমরা খুবই খুশি হব আপনি যদি একটু অংশগ্রহণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর আজকের যে প্রেজেন্টার পিঙ্কি, তাকে অসংখ্য ধন্যবাদ। সে অনেক গোছালো যুক্তিযুক্ত উপস্থাপনা করেছে এবং অন্য পার্টিসিপেন্টসরাও অনেক সুন্দর যুক্তিযুক্ত প্রশ্ন করছে। আই এম এনজয়িং দ্য সেশন। Oh, nothing more. No, I would like to listen from you. What's your take on this point? না, আমি আসলে যেহেতু আলোচনাটা মডারেট করছি, আমার ভূমিকাটা আমি মডারেট সুলভ রাখছি এই পর্যন্ত। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আর কি। হ্যাঁ, আর কনক্লুশনের দিকে হয়তো আমি কিছু কথা বলবো খুব সংক্ষেপে। আর তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন নাও আই উড লাইক টু রিকোয়েস্ট শামসুন্নাহার ম্যাডাম। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমাকে প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে তো আমাদের পিঙ্কি খুব ভালো বলেছে, যেটা আমি সবসময় ওর কাছ থেকে আশা করি। ও বরাবরের মতোই ভালো বলেছে। আর আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো যুক্তি এবং তাদের নিজস্ব মতামত দিয়ে জিনিসটাকে খুব সুন্দর উপস্থাপন করেছে। তো আমি পিঙ্কিকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমার ভালো লাগছে, আসলে আমি প্রথম থেকে ছিলাম, আমার খুব ভালো লাগছে। তো পিঙ্কি যখন কোয়েশ্চেনটা করলো যে মানুষ নিজেই দাবি করছে সে শ্রেষ্ঠ, আমার প্রশ্নটা হলো যে যে নিজেই ক্লেম করে, এই দাবি করার মধ্যেই তো আমি মনে করি যে মানুষের শ্রেষ্ঠত্ব রয়েছে, কারণ সে শ্রেষ্ঠ বলেই সে দাবি করেছে। এটা আমার একটা ওপিনিয়ন। আর পিঙ্কি, তুমি যে কথাটা বলছো যে মানুষের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, তবে এখানে একটা এক্সাম্পল দিছো যে অনেক সময় দেখা যায় যে মা মানে হরিণ নিজের বাচ্চাকে সেভ করার জন্য সে নিজেই তার জীবনকে স্যাক্রিফাইস করে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা যেরকম সত্য কথা। আবার তুমি লাইব্রেরির একটা উদাহরণ দিছো, সেটা হচ্ছে তার একটা হচ্ছে মানুষ স্যাক্রিফাইস করে আর তার স্যাটিসফ্যাকশন, দুইটা হচ্ছে আলাদা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রাণীরা আছে, বিশেষ করে মা শ্রেণীর প্রাণী যারা, তারা কিন্তু বাচ্চাদেরকে এভাবে মানে সেভ করে, এটা আমরা তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই, ইনস্টিংক্ট হিসেবে।
হ্যাঁ, আর এই যে আমরা এখানে দেখো তুমি কোথায় আমি কোথায়, এই যে আমাদের আরেকজন আমাদের প্রিয় ভাই ইমন ভাই, উনি ঢাকায়, কেউ চিটাগাঙে, কেউ বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে দেখো যদি আমাদের এই জিনিসগুলো, অর্থাৎ আমরা ফিজিক্যালি কেউ কিন্তু একসাথে না, কিন্তু সবাইকে শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু কোনো প্রাণী তৈরি করেনি, মানুষই কিন্তু তৈরি করে দিছে। মানুষের তৈরির কারণে কিন্তু আমরা আসলে এখানে এই ধরনের একটা সেমিনারের আয়োজন করতে পেরেছি। আর আরেকটা কথা বলছো যে আমরা প্রতিনিয়ত ট্রেন্ড হচ্ছি। এই যে আমরা যে প্রতিনিয়ত ট্রেন্ড হচ্ছি, এটাই কিন্তু মানুষের একটা শ্রেষ্ঠত্বের পরিচয়। কারণ মানুষ ছাড়া কিন্তু অন্যান্য প্রাণী, যেমন বাবুই পাখির কথা বলছো, একজন উদাহরণ দিচ্ছ যে বাবুই পাখি, হ্যাঁ এটা পাখিদের একটা কিটিভিটি, যে হ্যাঁ তারা সুন্দর পাখি বাসা বানাচ্ছে, তারা কিন্তু একই রকম বানাচ্ছে। সেই প্রশ্ন উত্তর দিতে গিয়ে তুমি বলেছো যে আমরা প্রতিনিয়ত ট্রেন্ড হচ্ছি। এই যে ট্রেন্ড যে হচ্ছে, এটা কিন্তু মানুষের শ্রেষ্ঠত্বের কারণে কিন্তু মানুষ ট্রেন্ড হচ্ছে। অন্যান্য প্রাণীরা কিন্তু ঠিক এভাবে হতে পারে নাই। তুমি যেহেতু বলছো যে মানুষ ছাড়া মানুষ, অন্যান্য কোনো প্রাণী মানুষকে শ্রেষ্ঠ বলে না, তাহলে তুমি কাকে শ্রেষ্ঠ মনে করো? হ্যাঁ, পার্শিয়ালি মানুষ শ্রেষ্ঠ, সে কথা তুমি বলেছো। মানুষের রেশনালি, তারপরে মানুষ কনসাসনেস এবং থিঙ্কিং, ফ্রি উইল যেরকম আছে প্রাণীরও আছে, মানুষেরও আছে। কিন্তু মানুষেরটা কি আসলে অনেকখানি মানে উচ্চ পর্যায়ের না? সেটা কি প্রাণীদের সাথে কি সমকক্ষ? এই দিক চিন্তা করলে তো দেখা যাচ্ছে যে মানুষ আসলে শ্রেষ্ঠ। তবে তোমার স্যার তোমার পক্ষে যেভাবে দাঁড়িয়েছে সেভাবে কিন্তু আসলে আমার বলার কিছু নাই। আমি দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত তোমার স্যার তোমাকে মানে সেভ করছে এবং তোমার পক্ষে ভোট দিচ্ছে। না না, তোমার সাথে আমি যেহেতু মডারেটর, সুতরাং আমাকে তো ও এক পক্ষে আর বাকিরা সবাই আরেক পক্ষে, তাহলে তো মডারেটর তো একটা ব্যালেন্স করতে হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও যেহেতু পিঙ্কি হচ্ছে স্যারের খুবই ফেভারিট একজন স্টুডেন্ট, সেহেতু পিঙ্কিকে সেভ করার দায়িত্ব। তো যাই হোক, আজকে আসলে একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা মানুষ এবং প্রাণীর মধ্যে একটা জিনিস চেঞ্জ হয়। আর তুমি যেটা বলছো যে মানুষকে, তোমাকে আমি আরেকটু স্যাক্রিফাইস করতে, একটু মানে ভালো কথা বলতে পারি, পিঙ্কির পক্ষে যাবে পয়েন্টটা, সেটা হলো যে তোমার স্যার অবশ্য বলে ফেলছে কথাটা, তারপর আমি একটু বলি যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কিন্তু যখন তাদের খাবারের দরকার হয় না, তখন কিন্তু তারা কখনো শিকার করে না। মানুষ কিন্তু অযথা শিকার করে, তবে এটা কিন্তু সব মানুষ না। যেহেতু জিনিসটা সবাই করে না, সেহেতু মানুষকে তো আমরা এককভাবে দায়ী করতে পারি না। এখানে যে কথা হচ্ছে যে পিঙ্কি অলরেডি সেটা বলেছে যে হতে পারে যে কিছু কিছু মানুষ সেরা বা শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষেরা না। হ্যাঁ, এটা কিন্তু যিনি ক্রিয়েটর, তিনি তো মানুষকে শ্রেষ্ঠ মানে সেরা বলেই সৃষ্টি করেছেন। না, আমরা ক্রিয়েটরের প্রসঙ্গটা আপাতত উজ্জ্বল রাখবো যে আমরা কিভাবে যুক্তি, প্রমাণ, আমাদের যে আর্গুমেন্ট, এগুলো দিয়ে কিভাবে আমরা বুঝবো যে আসলে মানুষ সেরা। আর এখানে যখন আমরা মানুষ বলি, তখন অ্যাজ এ হোল হিউম্যান কাইন্ডকে বোঝাই, ব্যক্তিগতভাবে বা পার্শিয়ালি কেউ কিনা, সেটি বোধহয় আমাদের আজকের আলোচনার মূল বিষয় না। যদিও এটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি অবশ্যই। তো থ্যাংক ইউ। পিঙ্কি কি কিছু বলবে? স্যার আসলে ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ম্যাম বলেছেন। তবে প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আজকে টপিকটাকে আসলে ক্রিয়েটর বা রিলিজিয়াস সেন্স থেকে ব্যাখ্যা করিনি, কারণ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে এক একটা রিলিজিয়াস এক এক ভাবে বলা আছে। আমার এই ব্যাপারটাতে সম্পূর্ণ অবগত না আর কি, আমি সেজন্য আমি এই সাইডটা থেকে বাইরে গিয়ে আমি এটাকে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে যে ম্যাম বললো যে স্যাক্রিফাইসের ব্যাপারটা, যে একটা প্রাণী তার বাচ্চাকে সেভ করার জন্য নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করছে। আমি আসলে সেই ব্যাপারটাই বলেছি যে স্যাটিসফাইসিং ডিসিশন যেটা, ওটা মানুষের মধ্যেও যেমন আছে, সেটা আসলে প্রাণীর মধ্যেও আছে। এটা আসলে শুধু একটা মানুষের মধ্যে কোনো একটা শ্রেণীর বা হচ্ছে মাতৃত্ব যাদের আছে বা মাতৃত্বের স্বাদ যারা পেয়েছে কেবলমাত্র তাদের একটা বৈশিষ্ট্য, আমি সেটা বলছি না। যে কোনো সময় আমি মনে করছি যে আমি যখন একটা রাস্তায় যাচ্ছি, তখন যদি কোনো মানুষ, কোনো ছোট বাচ্চা যদি দেখি যে বিপদে পড়েছে, তাকে দরকার পড়লে নিজে ঝুঁকি নিয়ে হলেও আমি চেষ্টা করব, আমার মোরালিটি আমাকে তাই বলে যে তাকে সেভ করা। তো এটাও আমার স্যাটিসফাইং ডিসিশন। তো আমার মনে হয় এটা বৈশিষ্ট্য হলেও এটা মানুষের জন্য যেমন প্রযোজ্য, তেমন হচ্ছে অন্যান্য মানে এটা প্রাণীর মানুষের জন্য জন্য প্রযোজ্য। এক্সক্লুসিভ না, মানে এটা এক্সক্লুসিভ কিছু না, হিউম্যান এটা এন্টারপ্রাইজ। সবার জন্য, হ্যাঁ এটা সবার জন্যই সেম। তো এই দিক থেকে আমি মানুষকে শ্রেষ্ঠ বলতে পারি না। আচ্ছা, এই একটা আর প্রশ্ন। অ্যাপ ডেভেলপের
হ্যাঁ বলো, তোমার কথা শেষ করো। অ্যাপের ব্যাপারে ম্যাম যেটা বলেছে যে আজকে আমরা যে প্রেজেন্টেশনটা করছি যে জুমের মাধ্যমে, এটাও মানুষের একটা ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে আমি বলবো যে এটা মানুষের ডেভেলপমেন্ট অবশ্যই ঠিক। আর এই ক্ষেত্রে অবদান যেটা রাখছে সেটা হচ্ছে নলেজ, মানুষের পড়াশোনা, মানুষের জ্ঞান মানুষকে এই কাজগুলোতে হেল্প করছে। আমি যখন একটা প্রাণীকে ট্রেন করছি, সে কিন্তু সেই ট্রেনিং অনুসারে সার্কাসে তার পারফরমেন্স দেখাচ্ছে। তাহলে আমি যে জ্ঞানটা বা যে নলেজটা পাচ্ছি, যে ওয়েতে পাচ্ছি, সেইভাবে একটা প্রাণী সেটা পায় না বলে তার পক্ষে এটা পসিবল না। আর তার চাইতেও বড় বিষয় যে আমার মনে হয় যে মানুষের এই অ্যাপগুলো প্রয়োজন বা ডেভেলপমেন্টটা প্রয়োজন, তাই মানুষ এটা মানে এই জিনিসগুলো তৈরি করছে। অন্যান্য প্রাণীদের হয়তো এখনো ওই প্রয়োজনীয়তাটা আসে নাই বলে তারা এই দিকে দৃষ্টিপাত করে নাই। আর ম্যাম যেটা বলেছে ট্রেনের ব্যাপারটা, অবশ্য মানে মানুষকে যেমন ট্রেন করা হয়, মানুষ এট দ্য সেম টাইম আপনিও বলেছিলেন যে কিছু আমাদের এটা ডিএনএ থেকে প্রাপ্ত, যে ট্রেনিংটা আসলে প্রাণীরাও পায় মানুষরাও পায়, এটা তাকে শিখিয়ে দিতে হয় না। তো এই ক্ষেত্রেও আমি যদি বলি, আমি কখনো মানুষকে আর সব দিক থেকে মানুষকে আর প্রাণীকে সমপর্যায়ে ভাবছি না, কিন্তু কিছু বৈশিষ্ট্য, কিছু লিমিটেশনের কারণে মানুষকে এককভাবে শ্রেষ্ঠ বলবো বা অন্য প্রাণীদেরকে বলবো না, আমি সেটা তো মানে ইজি ফিল করি না। হ্যালো, করি না। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের জাহিদ হাসান আরেকটা প্রশ্ন করেছে, সম্ভবত যেখান থেকে সে জয়েন করেছে সেখানে বোধহয় নেটওয়ার্কের কোনো সমস্যা এর কারণে। সে বলছে মানুষ নিজেদের ট্রেনিং দিচ্ছে, আবার অন্যান্য প্রাণীদেরকেও ট্রেনিং দিচ্ছে। অন্যান্য প্রাণীরা নিজেরা নিজেদের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে না, অন্য প্রাণীদের পোষ মানাতে পারে না, মানুষ অন্য প্রাণীদের পোষ মানাতে পারে। মানুষের শ্রেষ্ঠ এখান থেকে কি বোঝা যায়? মানুষ স্লেভও হইতে পারে স্যার, তাহলে তাহলে হাউ ইজ দ্যাট নট টেমিং? হ্যাঁ, শান্তনা কামাল, শান্তনা একটু একটু ব্যাখ্যা করে বলো, বা পিঙ্কি যদি আগে জিসপার কথাটা শুনি। হ্যাঁ জি স্যার, জাহিদ ভাই যেটা বলছে যে যে মানুষ অ্যানিমালসদের টেম করতে পারে, বাট মানুষ, আমরা তো হিস্ট্রিতে দেখেই আসছি যে মানুষও স্লেভ হয়ে আসছে। লাইক টেমিং ইজ অলসো কাইন্ড অফ লাইক slavery, but slavery is more abusive, but concept তো সেম। তাহলে এখানে সুপ্রিমেসি কোথায়? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, তার প্রশ্নের অংশ পোষ মানানো, পেট করা। জি জি স্যার। সেটা কি মানে মানুষকে অন্য কোনো প্রাণী কি পোষ মানিয়েছে? হ্যাঁ, ওটাই বলতেছি স্যার, মানে যে টিম যেটা করতেছে অ্যানিমালসদের, বাট আমরা হিস্ট্রিতে দেখে আসছি যে মানুষও অন্য মানুষকে এক্সপ্লয়েট করে আসতেছে। মানে কনসেপ্ট সেম, বাট একটা হচ্ছে থ্রু লাভিং আইজ আর আরেকটা হচ্ছে অ্যাবিউসিভলি। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। পিঙ্কি, হোয়াট ইজ ইউর টেক অন যে মানে মানুষ নিজেদের ট্রেন দেয় প্রাণীদের, প্রাণীরা তো নিজেরা নিজেদের দেয় না এবং মানুষকেও দেয় না, এবং পোষ মানানোর ব্যাপারে এই ব্যাপারে একটা আনসার অলরেডি পেয়ে গেছে যে মানুষকে স্লেভারির দিকে নিয়ে গিয়েছিল। তো এখানেও কিন্তু অন্য প্রাণীরা তো এক পক্ষ যদি শ্রেষ্ঠ হয় না, জাহিদ বলছে যে অন্য প্রাণীরা তো মানুষকে স্লেভ করে নাই, মানুষই মানুষকে স্লেভ করেছে, কোনো প্রাণী তো মানুষকে পোষ মানায় নাই। স্যার আমি যদি পোষ মানানোর ক্ষেত্রটাতে আনি, যদি পোষ মানানোটাই মানুষকে শ্রেষ্ঠর দিকে নিয়ে যায়, তাহলে মানুষ পোষ মানছে এটাও তো তার শ্রেষ্ঠত্বকে খারিজ করে। যখন দাস প্রথা প্রচলিত ছিল তখন তো মানুষ আরেকটা মানুষের দাসত্ব করছিল, তখনও তো এটা এক প্রকার পোষ মানা। তো পোষ মানানোটা যদি শ্রেষ্ঠত্বের দাবিদারের অংশ হয়, তাহলে পোষ মেনে যাওয়াটাও শ্রেষ্ঠত্বকে খারিজ করার জন্য যথেষ্ট। আর হচ্ছে স্যার আরেকটা ব্যাপার ছিল যে মানুষ অন্য প্রাণীকে পোষ মানাতে পারে, এখানে আমি এটা শ্রেষ্ঠত্বের কিছু দেখি না। আমি কিন্তু তার ফ্রি উইল বা তার মধ্যে কিছু লিমিটেশন তৈরি করে দিয়ে তাকে বাধ্য করি যে আমি যা বলছি তুমি তাই করো। এখানে আসলে শ্রেষ্ঠত্বের কিছু আমি দেখি না, এটা কন্ট্রোলিং বলে আমি
স্বীকৃতি দিতে পছন্দ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কন্ট্রোল করা, যেভাবে মানুষকে কন্ট্রোল করে, স্লেভারি সিস্টেম একটা এরকম কিছু আর কি। স্যার হ্যাঁ স্যার, আরেকটা বিষয়, কন্ট্রোলিং। এখানে একজন স্যার প্রশ্ন করেছেন স্যার যে আসলে আমরা যে আজকে আলোচনা করছি সুপ্রিমেসির উপর, তো এই বিষয়টা আসলে আমাদের অনেকে বুঝতে পারছে না মনে হয়, তো এই বিষয়টা যদি একটু পিঙ্কি আপনি ক্লিয়ার করে দিতেন। যদি আমি না, প্রথমে পিঙ্কি তো বলেছিলাম ক্লিয়ার করেছে, সেটার সাথে যদি আমরা এগ্রি না করি সেটা আমরা করতে পারি। পিঙ্কি তো বলেছে যে সুপ্রিমেসির জন্য আমরা রেশনালিটিকে দায়ী করতে পারি, আমরা কনসাসনেসকে দায়ী করতে পারি, আমাদের যে থট বা থিঙ্কিং এ দায়ী করতে পারি। সে বলছে যে এগুলো কোনোটাই হিউম্যান এক্সক্লুসিভ না, বা আমরা যে আমাদের যে এথিক্যাল ডিসিশন, সে একটা স্পেসিফিক উদাহরণ বলেছে যে মানে স্যাটিসফাইং ডিসিশন, যে মা তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজেকে মানে ইয়ার সামনে বাঘের সম্মুখে হরিণ নিজেকে করছে যাতে করে তার বাচ্চাটা পালিয়ে যেতে পারে। এরকম একটা ছবি খুব বিখ্যাত, আমরা অনেকে হয়তো দেখেছি। হ্যাঁ, মাটা দূর থেকে দেখছে যে তার বাচ্চাটা পালিয়ে যাচ্ছে, শি ইজ স্যাটিসফাইড, ইভেন স্যাক্রিফাইসিং হার লাইফ ফর হার অফস্প্রিং। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে প্রাণীদের মধ্যে স্যাটিসফাইসিং ডিসিশন আছে। তাহলে অন হোয়াট বেসিস আমরা বলবো ম্যান ইজ সুপেরিয়র? হোয়াট ইজ ইন ম্যান এক্সক্লুসিভ? এটা হচ্ছে পিঙ্কির কোয়েশ্চেন। ওকে, সেটার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, এইটা মানুষের মধ্যে আছে, এটা প্রাণীদের মধ্যে নাই। এরকম যদি তুমি বলতে চাও বলতে পারো, বা কেউ চাইলে বলতে পারো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। প্লিজ। হ্যাঁ, ইয়েস অ্যাবাউট দ্য টপিক। স্যার এখানে যে হিউম্যান সুপিরিয়রিটির কথা যেটা বলা হয়েছে, এটা জাস্ট এগেইনস্ট অ্যানিমালস কেন? লাইক অন্য রেসেসের এগেইনস্টে কেন না? হিউম্যান সুপ্রিমেসি যে আমরা যে মানে স্ট্যান্ডার্ডটা ধরছি জাস্ট অ্যানিমালসকেই ধরছি। why not artificial intelligence or other races? Yeah, Pinky. হ্যাঁ স্যার, এইখানে আমার যেটা, আমি একটা লাস্টের দিকে কথা বলেছিলাম যে স্যাটিসফাইং ডিসিশনের যখন কথাটা আসছিল, তখন কিন্তু আমি এআই এর কথাও বলেছি, এবং এআই নিঃসন্দেহে আমার দৃষ্টিকোণ থেকে সুপ্রিমেসির মধ্যে পড়ে না এখনো পর্যন্ত। তো কারণ হচ্ছে তার মধ্যে আমি স্যাটিসফাইং ডিসিশনটা নেওয়ার ব্যাপারটা দেখি না, যে আমি যেখানে স্যাটিসফাইং ডিসিশনটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে মানুষকে সুপ্রিমেসির দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারি, সেই জায়গায় এআই যেহেতু স্যাটিসফাইং ডিসিশনটা নিতেই পারে না, তার তো আসলে শ্রেষ্ঠত্ব পাওয়ার মানে যে দাবিদারটা, সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে ওখানটায়। আর হচ্ছে যদি আমি বলি যে অ্যানিমেল ছাড়া অন্য কাউকে, আমি এআই অ্যানিমেল এদের ছাড়া তো আমি কোনো আসলে জড় পদার্থকে তো আমি আসলে সুপ্রিমেসির জন্য নিয়ে আসতে পারি না। অ্যানিমেল বলতে আমি প্রত্যেককেই বোঝাই, ওখানে মানুষও ইনক্লুডেড, কিন্তু আমি আসলে মানুষ ভার্সেস অন্যান্য অ্যানিমেলদের আলোচনাটা আছে, যেহেতু অটোমেটিক্যালি এআই আর হচ্ছে জড় পদার্থ বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মূল ডিসকাশন যিনি পেপার প্রেজেন্টার, ওনার দৃষ্টিতে নন বায়োলজিক্যাল এন্টিটি এআই সাপোজ, ওরা মোটামুটি সুপ্রিমেসির ইয়ার মধ্যে কম্পিটিশনে তারা ক্যান্ডিডেটই না। হ্যাঁ, বিকজ তারা এআই সিদ্ধান্ত নেয় অ্যাকর্ডিং টু পিঙ্কি যে লজিক্যাল ডিসিশন অর ম্যাক্সিমাম দে ক্যান টেক অপটিমাল ডিসিশন, ওভারঅল যেটা সে মনে করবে সঠিক সেটা, কিন্তু এক্সক্লুসিভলি স্যাটিসফাইং দ্য ডিসিশন, একটা স্পেসিফিক উদাহরণ সে বলেছে, সেইগুলা কিন্তু এর মধ্যে সোফার দেখা যাচ্ছে না বা হবে বলে মনে হয় না। শান্তনা কামাল। থ্যাংক ইউ। মোজাম্মেল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি কি একটু বলতে পারি? শিওর শিওর শিওর, প্লিজ। আপনি ভিডিও অন করেই বলতে পারেন, আপনার তো ডাটা সমস্যা নাই। না, আসলে আলোচনাটা খুব প্রাণবন্ত হচ্ছে। তো আমি পিঙ্কি যে লজিক গুলো দিচ্ছে আমি খুবই কনভিন্সড যে এটা ঠিক আছে। আমরা যদি বায়োলজিক্যাল ইস্যুস গুলাকে হেড টু হেড কম্পেয়ার করি, হিউম্যান বিইং ভার্সেস আদার অ্যানিমালস, তাহলে দেখা যাচ্ছে যে মানুষের কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজেস আছে, কিন্তু একেবারে এক্সক্লুসিভ তেমন কিছু নাই। তো এক্সক্লুসিভিটির দিকে যদি ফোকাস করতে যাই, তাহলে আমার মনে হচ্ছে যে মানুষের এক্সক্লুসিভিটির কথা আসলেই প্রথমে আসবে ভাষার কথা। মানুষের ভাষা ব্যবহারটাই আসলে মানুষকে সুপিরিয়রিটি দিয়েছে। আর ভাষা ব্যবহারের কারণেই মানুষ কিন্তু জ্ঞানের চর্চা করতে পারছে, এবং এই জ্ঞানটা মানুষ ট্রান্সফার করতে পারছে টু দ্য নেক্সট জেনারেশন, এবং সেটার উপরে বেস করে আমরা আরো জ্ঞানকে আগায় নিতে পারতেছি, যেটা অন্য অ্যানিমালসরা
পারছে না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা যদি আমি ইউভাল নোয়া হারারির কনসেপ্টটা যদি ধার করি, উনি যেটা বলতে চাইছে আর কি যে কোঅপারেশন ইন লার্জ নাম্বার, এটা কেবল হিউম্যান বিং এর পক্ষে সম্ভব। একটা মানুষকে যদি একটা শিম্পাঞ্জি বা একটা সিংহ একটা বাঘের সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে আসলে সেই শিম্পাঞ্জি বা বাঘ বা সিংহ অনেক দিক দিয়ে সুপ্রিম। তাকে সেভ করার ক্ষেত্রে, তার খাবার খোঁজার ক্ষেত্রে বা তার সার্ভাইভালের ক্ষেত্রে, এইভাবে যদি একজন মানুষের সাথে একটা প্রাণীর কম্পেয়ার করা হয়, সেখানে ওই প্রাণীটাকে সুপ্রিম বলে মনে হবে বা তার সার্ভাইভালের পসিবিলিটিটাই বেশি। কিন্তু যদি 1 লক্ষ মানুষের সাথে 1 লক্ষ বাঘের বা শিম্পাঞ্জির কথা চিন্তা করা হয়, সেই ক্ষেত্রে মানুষ সুপিরিয়র হবে। এটা হচ্ছে ইউভাল নোয়া হারারির যুক্তি। তো সেটা ছাড়াও আমার যেটা মনে হচ্ছে যে এই দিকগুলো যদি আমরা সামনে রাখি, আর পিঙ্কি যেই যুক্তিতে কথাগুলো বলেছে সবই খুবই যুক্তিযুক্ত, এবং আসলে বাস্তবতা এটাই যে মানুষের আসলে সুপ্রিমেসি দাবি করার মতো তেমন কোনো আমি স্ট্রং কোনো লজিক দেখি না। বরঞ্চ মানুষ যেটা করে যে মানুষ বোমা বানায় লক্ষ মানুষ এক রাতে মেরে ফেলতে পারে, মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে বা করে, এবং মানুষ অনেক সুইসাইডাল কাজ করে যেটা অন্য অ্যানিমালসরা করে না। তো এই যুক্তিগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমার মনে হয় যে আমরা এরকম একটা গ্রাউন্ডে আসতে পারি কিনা যে মানুষের মধ্যে সুপ্রিমেসির পটেনশিয়াল আছে, মানুষ যদি সেটাকে প্রপারলি ব্যবহার করে তাইলে কেবল মানুষ সুপ্রিম হইতে পারে। কিন্তু সেটা যদি মানুষ প্রপারলি ব্যবহার না করতে পারে, তাইলে মানুষের সুপ্রিমেসি দাবি করার তেমন কোনো আসলে শক্ত কোনো গ্রাউন্ড নাই। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আমি কি ইব্রাহিম স্যারের সাথে কিছু মাহফুজ স্যার, আমি কি স্যার ইব্রাহিম স্যারের কথার প্রেক্ষিতে একটা কথা বলতে পারি স্যার? খুব সংক্ষেপে। শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। স্যার বলেছেন যে এক্সক্লুসিভনেস এর কথা হিসেবে স্যার ল্যাঙ্গুয়েজকে বলেছেন। তো আমি আরেকটা বিষয় আনতে চাচ্ছি এখানে স্যার, যে ইউজ অফ ম্যাটার, মানে মানুষ যেভাবে বস্তুকে ব্যবহার করে, একটা বস্তুকে যেরকম শেপে নিয়ে আসে, জড় বস্তুকে, একটা কাঠকে, অন্যান্য প্রাণী কিন্তু স্যার আমার মনে হয় না যে এটা পারে। মানে বিভিন্ন রকম কমপ্লেক্স আইডিয়া, যেমন আপনার পেছনে বুক শেলফ দেখতে পাচ্ছি, ইভেন এত দালান কোঠা, মানে আমরা যে ম্যাটারকে একটা বিভিন্ন রকম শেপে নিয়ে আসছি এবং বিভিন্ন ভাবে ব্যবহার করছি, সেটা কিন্তু অন্য প্রাণী কিন্তু স্যার পাচ্ছে না। তো এই ক্ষেত্রে স্যার, মানে যদি আমি একটা সেন্স ধরি, যে একটা স্ট্যান্ডার্ড ধরলাম যে ম্যাটারকে ইউজ করতে পারে, সেজন্য মানুষ হচ্ছে সুপ্রিম আর কি। তো এই ক্ষেত্রে তো স্যার দেখা যাচ্ছে যে আসলে মানে সুপ্রিমেসিটাকে মানুষের সুপ্রিমেসি দিক থেকে মানুষই আগায় থাকতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে উপস্থিত আছো কিন্তু কথা বলো নাই এমন কেউ যদি একটু কিছু বলতে চাও, ইউ ক্যান টেক দ্য ফ্লোর। এনিওয়ান ইন্টারেস্টেড? স্যার, আমার ইব্রাহিম স্যারের একটা প্রসঙ্গে একটু কিছু বলার ছিল। হ্যাঁ, প্লিজ। স্যার, উনি মানুষের সুপ্রিমেসির ব্যাপারে ভাষার কথা বলেছেন, যে মানুষ ভাষার ব্যবহারের মাধ্যমে সুপ্রিমেসিটা পাচ্ছে, যেটা অন্যান্য প্রাণীর নাই। আমি যদি ভাষা ব্যাপারটার সংজ্ঞার দিকে লক্ষ্য করি, তাহলে ভাষা হচ্ছে মানুষের জন্য যেটা অর্থবোধক, সেটাই ভাষা। তাহলে অন্যান্য প্রাণীর কাছে, মানে গরুর সাথে কথা বলছে যখন, সেটা কিন্তু তার অর্থবোধক একটা ব্যাপার স্যাপার আছে, যেটা আমি বুঝছি না বলে আমার কাছে ভাষা না, ধ্বনি না। কিন্তু সেই দিক থেকে যদি, মানে ভাষা সংজ্ঞায়নের দিক থেকে যদি চিন্তা করি, আমরা কেবল মানুষ যেটা কথা বলছে সেটাকে ভাষা বলছি, অন্যান্য প্রাণীটাকে ভাষা বলছি না। কিন্তু আসলে অন্যান্য প্রাণীটাও তো ভাষা। আবার ভাষার সংজ্ঞায়নে এটাও বলা আছে যে ভাবের প্রকাশ যদি হয় সেটা ভাষা হবে, সেটা যদি ইশারা ইঙ্গিতেও হয়। তাহলে কথা বলা আর ভাষাটাকেই কেবল আমি মানে ধ্বনির যে ব্যাপারটা, এটাকেই কেবল যদি আমি ভাষা হিসেবে নিই, তাহলে আমার মনে হয় যে এখানেও সুপ্রিমেসিটা প্রকাশ পায় না, কারণ অন্যান্য প্রাণীরও ভাষা আছে, শুধু আমি বুঝি না। তো আর কোঅপারেশনের ব্যাপারটা, কোঅপারেশন, হ্যাঁ আমি বলবো যে 1 লক্ষ মানুষের সাথে একটা বাঘ
এনাফ না, কিন্তু আমি দেখেছি যে বাঘের চাইতেও কম শক্তিশালী প্রাণী যখন একজোট হয়ে থাকে তখন একটা বাঘ কিন্তু সেই জোটের মধ্যে গিয়ে শিকার করতে ভয় পায়। তো আমি অবশ্যই বলবো যে কোঅপারেশন একটা বড় ব্যাপার, বা হচ্ছে সংঘবদ্ধতা একটা বড় ব্যাপার, কিন্তু সংঘবদ্ধতাটা যদি মানুষের সুপ্রিমেসির জন্য অ্যাপ্লিকেবল হয়, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও সেটা হয়। তাহলে একই সাথে তুমি মাহফুজের কথাটাও তোমার বক্তব্যটা দিয়ে ফেলো, ইউজ অফ ম্যাটার, যে টুল মেকিং এর যে ব্যাপারটা। স্যার এখানে আমার মাহফুজের ব্যাপারটাতে মনে হচ্ছে আসলে এটা আনসার দিতে আমি একটু দ্বিধাবোধ করছি, তারপরও আমি একটু বলছি কারণ আমার পরিষ্কার ধারণা নাই ব্যাপারটাতে। ইউজ অফ ম্যাটার ব্যাপার যেটা বলছে ও, এখানে আমার মনে হচ্ছে মানুষ শারীরিক অ্যাডভান্টেজটা পাচ্ছে, ফিজিক্যাল অ্যাডভান্টেজ। মানুষের হাত আর পা আছে, এটাই তো মানুষের অনেক বড় অ্যাডভান্টেজ। মানুষ আহ হাঁটতেও যদি পারে, অ্যাট দ্য সেম টাইম হাত দিয়ে সে অন্য কাজ করতে পারছে, কিন্তু একটা প্রাণী কিন্তু 4টা পা থাকা সত্ত্বেও সেম কাজটা করতে পারছে না। এটা তো তার শারীরিক ভাবে একটা অ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে তাহলে আমার। তাহলে মানুষকে অ্যাডভান্টেজ যদি নেচারও দিয়ে থাকে, মানুষটা তো পেলো, এই অ্যাডভান্টেজটা তো সে পেলো, তাহলে এই অ্যাডভান্টেজের কারণে সে একটু কি সুপেরিয়র হবে না? স্যার এখন যদি আপনি কোনো কারণে আমাকে প্রায়োরিটি দিয়ে থাকেন, কোনো কারণে যদি আপনি আমাকে আমার সাথে একটু পার্সিয়ালিটি করে যদি আমাকে একটু এগিয়ে রাখেন, সেটার ভিত্তিতে যদি আমি সুপ্রিমেসিকে আপনি স্ট্যান্ডার্ড তুমি হিসেবে বলতে ধরেন, চাচ্ছো তাতে তাহলে তোমার আমার কিছু ক্রেডিট নাই? বলার নাই। আচ্ছা না আচ্ছা স্যার, আচ্ছা এটা তো আমার ক্রেডিট না, এটা তো স্যার আচ্ছা গিভেন। আচ্ছা, ঠিক আছে, তোমার বক্তব্যটা আমরা জানতে পারলাম। ইব্রাহিম হোসেন যদি একটু এ ব্যাপারে বলতেন, এরপরে আমরা জান্নাতুল আসমা তোমার প্রশ্নটা আলোচনা করব। এই না, পিঙ্কি যেই লাইনে তার আর্গুমেন্টটা দাঁড় করাতে চাচ্ছে, একেবারে হেড টু হেড কম্পারিজন, সেই লাইনেও যদি করা হয় সেক্ষেত্রে মানুষ প্রত্যেকটা বিষয়েই একটু না একটু এগিয়ে থাকবে। এটা ওই যে বিশেষ করে যে সে মানে কল এবং ল্যাঙ্গুয়েজকে যে এক করে দেখতে চাচ্ছে, ওই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আপনারা কেন মানে অন্যান্য প্রাণীদেরটাকে ল্যাঙ্গুয়েজ বলেন না, মানুষকে বলেন, এটা যদি একটু আমাদের স্টুডেন্টরা, আমরা নিজেরাও খুব ক্লিয়ার না, আমি হয়তো একটু। আচ্ছা, তো ওই অন্যান্য প্রাণীরাও তাদের ভাব প্রকাশ করতে পারে, তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারে ইমিডিয়েট সময়ের মধ্যে বা ইমিডিয়েট লোকেশনের মধ্যে। কিন্তু মানুষের ভাষার শ্রেষ্ঠত্বটা হচ্ছে যে মানুষের ভাষা হচ্ছে ক্রিয়েটিভ। মানুষের ভাষা, মানুষ হাইপোথেটিক্যাল কথা বলতে পারে, মানুষ পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে কথা বলতে পারে, কিন্তু অন্য প্রাণীরা শুধুমাত্র বেসিক কিছু যোগাযোগ সম্পন্ন করতে পারে। তারা এর বাইরে তাদের যেরকম সাহিত্য রচনা করা বা ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করা, এই ধরনের যোগাযোগগুলো তারা করতে পারে না। তো আসলে এই ও যেই লাইনে কথা বলছে যে আপনার বায়োলজিক্যাল নিডস, তার প্রোটেকশন, তারপর হচ্ছে হাঙ্গার বা হোয়াট এভার, প্রত্যেকটা জিনিসই অন্য প্রাণীদের সাথে তুলনা করলে মানুষ প্রতিটা ক্ষেত্রেই কিছু না কিছু এজ পাবে, অ্যাডভান্টেজ পাবে, বা এটা খালি চোখে বোঝা যায়। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে মানুষ এমন কিছু ডিসিশন নেয় বা এমন কিছু কাজ করে যেটা সুইসাইডাল, যেটা তার 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 রেসের জন্য, তার পুরো হিউম্যান কাইন্ডের জন্য হার্মফুল, কিন্তু সেরকম অন্য প্রাণীরা নেয় না। এই জায়গাটাতেই আমার আজকের আলোচনা থেকে আমার যে ধারণাটা, যে এটা মানুষের এই সুপিরিয়র হওয়াটা এটা একেবারে গ্রান্টেড বা গিভেন কিছু না। এটা আমি ওই যে আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা একটা কথা বলি হচ্ছে আপনার কম্পিটেন্স এন্ড পারফরমেন্স, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। একজনের কম্পিটেন্স থাকা মানে যে সে পারফর্ম করতে পারবে সেটা না, তার সে পারফর্ম কি করলো তার উপরে ডিপেন্ড করছে যে আসলে সে কতটা কম্পিটেন্ট সেটা প্রুভ করা। তো মানুষের মধ্যে এই সুপিরিয়রিটিটা হচ্ছে আছে, কিন্তু সেটা মানুষ যদি এক্সপ্লয়েট প্রপারলি করতে পারে তাইলেই সুপিরিয়র, আর নাইলে তারা অন্য প্রাণীদের চেয়েও নিকৃষ্ট। এটাই আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন পার্টিসিপেন্ট জান্নাতুল আসমা একটা প্রশ্ন করেছেন চ্যাটে। প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। প্রাণীদের কাজকর্ম নিজেদের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ, অন্যদিকে মানুষ তাদের প্রয়োজনের বাইরেও কাজ করতে পারে। আপু বলেছে মানুষ প্রয়োজনে মানুষ কাজ করছে, শিখছে। আমি বলবো এখানে অনেক ক্ষেত্রে মানুষের আগ্রহ কাজ করে, যা অন্য প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পিঙ্কি বারবার যে বলেছে প্রয়োজনের সাথে, কিন্তু এখন আমার প্রয়োজন তো কথার কথা আমি এই কোটটা না পড়লেই পারতাম,
হ্যাঁ, নিছক শীত, গ্রীষ্ম, বর্ষা বা আমার প্রকৃতি থেকে নিজের রক্ষা করার বাইরেও আমরা অনেক কাজগুলো করি যেগুলো আমাদের এথিক্স, ডিসেন্সি এবং আমাদের সিভিলাইজেশনাল নিডকে ইয়ে করে। এটা আমাদের সার্ভাইভাল নিডের চেয়েও বেশি। তো এই ব্যাপারে আসমার এই বক্তব্যের ব্যাপারে তোমার বক্তব্য? যে মানুষ হতে পারে যে মানুষ শ্রেষ্ঠ বলে সে অনেক কিছু প্রয়োজন বোধ করে যেটা অন্য প্রাণীরা করে না। স্যার এই দিক থেকে মনে হয় হ্যাঁ, এই পয়েন্ট অফ ভিউ আগ্রহের ভিত্তিটা যদি আমি বলি তাহলে হচ্ছে বলতে পারি যে মানুষ সুপ্রিমেসির দাবিদার অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় আগ্রহ জিনিসটা মানে তৈরি হয় মানুষের মধ্যে পজিটিভিটি থেকে, মানে সে যখন একটা কাজ করছে সেটাতে সে যখন সফল হচ্ছে দেখছে তখন তো সে প্রয়োজনের বাইরে গিয়েও কিছু তোমার সাউন্ডটা করার একটু চেষ্টা কমে করে। গেছে, সাউন্ড একটু, মাইক্রোফোনটা একটু কাছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার কাছে মনে হচ্ছে যে আগ্রহের দিক থেকে যদি আমি বলি তাহলে সুপ্রিমেসিটা দাবিদার, মানুষ সুপ্রিমেসির দাবিদার, ঠিক আছে, কিন্তু আগ্রহটাও তৈরি হচ্ছে কিন্তু মানুষের যে কাজগুলো আছে সেগুলোর ইমপ্লিকেশনের মাধ্যমে, যেমন হচ্ছে যে তার একটা অ্যাপ দরকার, একটা যোগাযোগ ব্যবস্থা দরকার ছিল যে ঘরের মধ্যে থেকে, তো সে একটা অ্যাপ তৈরি করলো, সে জুম অ্যাপ তৈরি করে বসে থাকতে পারতো, কিন্তু সে কি করলো যে এটার বাইরে গিয়েও বা হচ্ছে জুমের আগে যে অ্যাপ গুলো আসছে সেগুলো যদি প্রয়োজনীয়তা হয়ে থাকে, জুম হচ্ছে প্রয়োজনের বাইরে গিয়েও আরো এক ধাপ কাজ করা। আমার কাছে মনে হয় যে এখানে মানুষ যখন তার নলেজের মাধ্যমে একটা ক্ষেত্রে সফলতা পায় তখন তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। এখন আমি যেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এখানে নলেজও মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে যে পার্থক্যটা সেটার জন্য দায়ী। মানুষের নলেজ আর অন্যান্য প্রাণীর নলেজ বা নলেজ গ্যাদারের যে বিষয়টা, প্রসেসটা, সেটা সেম না। তা তো এই জায়গা থেকে আমার মনে হয় মানুষের নলেজ যদি সুপেরিয়র হ্যাঁ হয় স্যার, তাহলে মানুষ সুপেরিয়র হবে না? নলেজের হোল্ডার তো মানুষ। হ্যাঁ স্যার, নলেজের হোল্ডার তো মানুষ, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানুষের নলেজটা আসলে সব দিক থেকে সুপেরিয়রিটির দাবিদার কিনা, আমি জাস্ট এই ব্যাপারটা বলতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। মানুষের নলেজ অবশ্যই অন্যান্য প্রাণীর চাইতে অনেক বেশি আহ এগিয়ে আছে, কিন্তু মানুষ তার নলেজ দিয়ে কিন্তু অনেক কিছুই করছে যেটা আসলেই সুপ্রিমেসিটাকে খণ্ডন করার জন্য যথেষ্ট। তো আচ্ছা। একটা নলেজ যদি আমি সুপ্রিমেসির জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরি তাহলে সেই জিনিসটা তো সুপ্রিমেসি নষ্ট করার জন্য যথেষ্ট। আচ্ছা, তো হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম। আমার এই ব্যাপারে আমার স্যার আমার কিছু বলা ছিল। হ্যাঁ, প্লিজ প্লিজ, অবশ্যই স্যার আসলে মানে আলোচনাটা অনেক বেশি মানে প্রাণবন্ত হয়ে উঠেছে, তো আমি জানি না আমি আমার কোশ্চেনটা কতটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো। প্লিজ, আমি যতটুকু সাজাতে পারছি আমি বলার চেষ্টা করছি। স্যার মানে আপুর আলোচনায় এবং আপনার আলোচনায় যে ব্যাপারটা আসলো যে মানুষ মরালিটির বাইরে গিয়েও মরালিটি লেস কিছু কাজ করে, যেমন পরিবেশের ক্ষতি করছে বা গাছ নষ্ট করছে, এরকম টাইপ কিছু। তো ম্যামের একটা কোশ্চেনের অ্যান্সার আপনি বলেছেন যে কিছু কিছু মানুষকে আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার বলতে পারি, মানে মানুষ শ্রেষ্ঠ এটা না বলে আমরা কিছু কিছু মানুষ শ্রেষ্ঠ সেটা বলতে পারি। তো স্যার এখানে কিন্তু আরেকটা মানে কি বলে এটাকে, আরেকটা কোশ্চেন চলে আসে যে আসলে কি ধরনের এথিক্স অথবা কি ধরনের মরালিটিকে বিচার করে আমরা মানুষকে ওই মানুষটাকে শ্রেষ্ঠ বলতে পারবো, অথবা কি ধরনের গুণাবলী থাকলে একটা মানুষকে আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার বলতে পারবো, আর কি ধরনের দাবি মানে কি ধরনের কাজ দেখলে আমরা বলতে পারবো যে না এই মানুষটা শ্রেষ্ঠ না, ওই মানুষটাকে আমরা শ্রেষ্ঠ বলতে পারি। এই ব্যাপারে আপুর বক্তব্যটা কি? হ্যাঁ জি স্যার। জি আপু। স্যার এই ব্যাপারটা তো আমিও আপনার কাছে জানতে চাচ্ছি যে কি জন্য আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিতে পারি, সেরা বলতে পারি। আসলে আমি যে যে স্ট্যান্ডার্ড গুলোকে সেরা হিসেবে ধরে নিয়ে কাজ করতেছি আসলে তো সেই বিষয়গুলো অন্যান্যদের মধ্যেও আছে, তাহলে আমি কোন ব্যাপারটাকে আসলে সেরা হিসেবে ধরবো? আচ্ছা, আমি তো আসলে পার্শিয়ালি দিতে রাজি না, এটা পুরা একসাথে বা সবার জন্য প্রযোজ্য এমন একটা বিষয় চাচ্ছি যেটার জন্য মানুষ আসলে এই শ্রেষ্ঠত্বের দাবিদার। তো একটা আলোচনা যখন আমরা করি ইন এ সেশন, একটা সেমিনার বা একটা ডিসকাশন হিসাবে, তাতে করে আমাদের ওই বিষয় সংক্রান্ত সবগুলো প্রশ্নের উত্তর হয় না, এবং একটা বিষয় আমরা ফোকাস করে আলোচনা করার কারণে ওই বিষয়ের সাথে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলোকে সেভাবে আমরা প্রায়োরিটি দিতে পারি না, কিন্তু আমাদের অ্যান্সারগুলো কিন্তু একটার সাথে একটা কোরিলেটেড। তো
তো সেজন্য একটা সাকসেসফুল ডিসকাশন এবং সেমিনার প্রেজেন্টেশন হচ্ছে সেটাই যেটা আমাদের মধ্যে থট প্রভোক করে, আমাদের চিন্তার উদ্রেক ঘটায়। তো শেষ হইও হইল না শেষ, যেরকম মনে হয় সেটা। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আই উইল ট্রাই টু কনক্লুড ইট ভেরি কুইকলি, আমার 5-7 মিনিটের মধ্যে। তারপরে আমরা একটা এন্ডিং এর দিকে যাব। তো আমরা যদি রেশনালিটির কথা বলি, যে রেশনালিটি জিনিসটা কি, যেটাকে আমরা বেস করছি, সেটাকে আমরা বলতে পারি যে রেশনালিটি হচ্ছে যে একটা অল্টারনেটিভের ভিতর থেকে কোনো একটা কিছুকে বেছে নেওয়া। তো অল্টারনেটিভের ভিতর থেকে যদি আমরা কোনো একটা কিছু বেছে নেই, সেটা ইটসেলফ রেশনালিটি হচ্ছে কিনা, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে অল্টারনেটিভের ভিতর থেকে কোনো একটা কিছুকে যখন আমি বেছে নেই আমার ইমিডিয়েট প্রয়োজনের বাইরে বৃহত্তর একটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, সাপোজ আমরা একটা এথিক্যাল প্রয়োজন যদি বলি, সেটার আলোকে যদি কোনো একটা ডিসিশন আমি নেই, তখন আমরা বলি যে ডিসিশনটা রেশনাল হয়েছে। ওকে, তাহলে আমি আগামীকাল কি করব সেটার জন্য সিদ্ধান্ত না নিয়ে যদি আমি ধারণা করি যে আমি আরো এত বছর বাঁচবো এবং সেটার জন্য আমার আসলে কি করা উচিত এবং আমার মৃত্যুর পরও মানবতার জন্য আমার কি কন্ট্রিবিউশন করা উচিত, সে আলোকে যদি আমি আজকের আমার একটা কিছু সিদ্ধান্ত করি, তখন সেটাও একটা রেশনাল ডিসিশন। হ্যাঁ, নিছক আমার আজকের বর্তমানের এবং আমার সহজাত প্রবৃত্তির সাথে রিলেটেড যে বিষয় সেগুলো নিয়ে কাজ করলে সেটা বোধহয় রেশনালিটি হবে না। আরেকটা হলো ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি এক ধরনের স্কিল, কিন্তু সব ধরনের স্কিল কিন্তু ক্রিয়েটিভিটি না। তো ক্রিয়েটিভিটি হচ্ছে যে ক্রিয়েটিভিটির মধ্যে এটা মোর দ্যান থট হবে। এটা এমন একটা কিছু হবে যেটা আগে কেউ করে না, আমি করেছি। কেন করেছি? নির্দিষ্ট একটা পারপাসকে মানে ইয়ে করার জন্য। কথার কথা আমি ধ্বংস করার জন্য নতুন একটা কিছু করলাম, এটা কিন্তু ক্রিয়েটিভ হবে না, এটা ডিস্ট্রাকটিভ হবে। হ্যাঁ, তো ক্রিয়েটিভিটি এটা মোর দ্যান থট, এবং ক্রিয়েটিভিটির অনেকগুলো লেভেল হতে পারে। তোমরা জানো বলেছি বেসিক ক্রিয়েটিভিটি এবং মাঝামাঝি ক্রিয়েটিভিটি এবং লো লেভেলের ক্রিয়েটিভিটি। তো হিউম্যান ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক আগের লোকেরা একভাবে বসবাস করেছে, এখনকার লোকেরা একভাবে বসবাস করছে। অনেক আগের লোকেরা এক ধরনের ফুড হ্যাবিটে বসবাস করেছে শিকারী জীবনে, তারপর তারা কৃষিভিত্তিক জীবনে আসছে, বর্তমান তারা যে উন্নত জীবন যাপন করছে সেখানে তাদের কিন্তু ফুড প্যাটার্নের মধ্যে চেঞ্জ হয়েছে, মানুষের ক্লথিং এ চেঞ্জ হয়েছে। এভাবে কিন্তু মানুষ একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে যাচ্ছে। মানুষের 2টা হাত থেকে ক্রমান্বয়ে 3টা হাত হয় নাই, কিন্তু সেটার অপটিমাল ইউজের দিকে মানুষ গিয়েছে। এখন আমরা যদি আরেকটা কথা ধরি যে মানুষের হ্যাবিটেট, মানে হ্যাবিটেট বলতে শুধুমাত্র ঘরটা বোঝায় না, মানে যে পরিবেশের মধ্যে সে থাকে ইত্যাদি। আমরা দেখি যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী তার হ্যাবিটেটের বাইরে আসে নাই, কিন্তু মানুষ এসেছে। অবশ্যই মানুষ নিঃশ্বাস নেয় ঘরের মধ্যে, আর ঘরের বাইরে গিয়ে সে নিঃশ্বাস ছাড়া চলে এমন না। মানুষ পানির মধ্যে গিয়ে নিঃশ্বাস ছাড়া বাঁচে এমন না, কিন্তু নিঃশ্বাস নেওয়ার এই প্রক্রিয়াটাকে বজায় রেখে কিভাবে মহাশূন্যে হাঁটতে হবে, কিভাবে পানির নিচে হাঁটতে হবে, কিভাবে সমতলে বা পাহাড়ি অঞ্চলে বসবাস করতে হবে, এগুলো মানুষ ক্রমান্বয়ে বের করার চেষ্টা করেছে এবং করেছে। সুতরাং ন্যাচারাল হ্যাবিটেট থেকে বের হওয়ার ব্যাপারও যদি আমরা দেখি যে আসলে এটা মানুষ হচ্ছে ইউনিক। হ্যাঁ, আমরা আসলে কিভাবে বুঝবো, আচ্ছা আমরা আসলে কিভাবে বুঝবো যে অন্যান্য প্রাণীরা সেরা কিনা? পিঙ্কি বলেছে যে তারাও তো আমাদেরকে বলে নাই। এখন মানে ইফ all the participants are not speaking in the same language, they are not living in the same environment, they are not constructed in the same way, আমরা কিভাবে তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা করব? তাহলে কি ব্যাপারটা কি এমন যে প্রত্যেকে যার যার মতো করে সেরা? ইন এ সেন্স এটা হতে পারে যে প্রত্যেকে যার যার মতো করে সেরা, কিন্তু প্রাণী হিসেবে যদি মানুষকে আমরা দেখি, তাহলে আমরা দেখি যে প্রাণীদের মধ্যে এমন কিছু এক্সক্লুসিভ কাজ আছে যে কাজগুলো অন্যান্য প্রাণীরা করতে পারে না, কিন্তু মানুষ করতে পেরেছে। ইব্রাহিম হোসেন এর কথা থেকে এটা আসছে যে মানুষের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের যে কিছু ডেভেলপড ফর্ম আছে, যে ফর্মগুলো অন্যান্য প্রাণীদের মধ্যে নাই। সেজন্য অন্যান্য প্রাণীর ভাষাগুলোকে কোনো ভাষা বিজ্ঞানী ভাষা হিসেবে গ্রহণ করে না। হ্যাঁ, ভাষা বিজ্ঞানী বা ভাষা নিয়ে যারা গবেষণা করে তাদের মধ্যে অবশ্যই মতবিরোধ আছে নানা বিষয়ে, কিন্তু অন্যান্য প্রাণীদের ভাষাগুলাকে আমি কথা বলে দেখেছি। আমার এক প্রতিবেশী আছে, তিনি অ্যানথ্রোপোলজির লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি ওনাদের ডিপার্টমেন্টে উনি পড়ান।
উনি আমাকে বলেছেন এবং আরো অনেকে বলেছেন, আমি নিজেও দেখেছি যে তারা সবাই এই ব্যাপারে একমত হয়েছে, ভাষা হচ্ছে একটা মানুষের একটা ফেনোমেনন, মানুষের যে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। এরপরে ইব্রাহিম হোসেন বলেছে যেটা যে কোঅপারেশন, লার্জ স্কেল কোঅপারেশন, মানুষ যে লার্জ স্কেলে কোঅপারেশন করে এটা অন্য কোনো প্রাণী করতে পারে না। ইউভাল নোয়া হারারির কিছু লেকচার যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারি। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আসলে বাঘের মতো বাঘ, পাখির মতো পাখি, মাছের মতো মাছ, মানুষের মতো মানুষ, তাহলে এই প্রাণীগুলোর মধ্যে তাহলে সেরাকে এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা একটা অন্টোলজিতে আসি, যে কারো যদি উন্নত চিন্তা থাকে তার আচরণের মধ্যে সেটা প্রতিফলিত হবে, এই অন্টোলজিটাকে যদি আমরা মেনে নেই তাহলে যেই ধরনের আচরণগুলোকে আমরা মানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন হওয়ার মানে সেরা হওয়ার প্রমাণ বলে মনে করি, সেগুলো আমরা অন্য প্রাণীদের মধ্যে দেখি না। এখন আমাদের পিঙ্কি চক্রবর্তী তিনি বলবেন যে এই স্ট্যান্ডার্ডটা তো আমরা আরোপ করছি অন্যান্য প্রাণীদের উপরে, সুতরাং এখানে কিন্তু একটা মানে সার্কুলারিটি প্রবলেম রয়েই যায়, এখানে একটা সর্ট অফ কি বলা যায় যে মানে একটা ফ্যালাসি রয়ে যায়, মানে ব্যাগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি, যে আমি নিয়মটা ঠিক করছি এবং সেই নিয়ম অনুসারে আমি নিজেকেই নিজে সেরা হিসেবে ঘোষণা বা দাবি করছি আর কি। এরকম একটা ব্যাপার কিন্তু থেকেই যায় যে মানুষের যে সুপ্রিমেসি বা কনসিস্টেন্সি এটা মানুষই অ্যাসিউম করে, কিন্তু এটার আদারওয়াইজ অন্য কোনো পথ আছে কিনা সেটাও আমাদের জানা নেই। এরপরে দেখা যায় যে মানুষ কল্পনা করে, মানুষ মিথ তৈরি করে, মানুষ জগতের উৎপত্তি নিয়ে ভাবিত হয়, নিজেদের উৎপত্তি নিয়ে ভাবিত হয়, এবং যে মানে ফ্যাক্ট গুলো আছে সেগুলোকে মানুষ ম্যানিপুলেট করে, এভাবে করে মানুষ ফিকশন তৈরি করে, আমরা ফিলোসফিতে যেটা বলি মেটাফিজিক্যাল ফ্যাক্ট, মোর দেন ফিজিক্যাল ফ্যাক্ট, এটা তৈরি করে। অন্যান্য প্রাণীদের মধ্যে সেটা যদি থেকে থাকে তাহলে তাদের মেটাফিজিক্স অনুসারে তাদের এথিক্স, মেটাফিজিক্স অনুসারে তাদের নলেজ এবং তাদের অ্যাকশন হওয়ার কথা, কিন্তু তাদের অ্যাকশনকে যদি আমরা দেখি তাহলে তাদের মধ্যে আমরা সেটা পাই না। এগেইন এখানে প্রবলেমটা হচ্ছে আমরা যে পাই না সেটা তো আমরা আমাদের মতো করে দেখি। তাহলে কেউ একজন যদি সাউন্ড করে আমার হিয়ারিং ক্যাপাসিটির বাইরে অথবা আমার হিয়ারিং ক্যাপাসিটির ভিতরে, বাট আমি আনএবল টু প্রসেস ইট, টু এক্সট্রাক্ট দ্য মিনিং ফ্রম ইট, তখন তো আমি এটাকে মিনিংলেস বলেই মনে করব। এই প্রবলেমটা থেকে যায় আর কি। হ্যাঁ, মানে তৃতীয় একটা পক্ষ, এখন তৃতীয় পক্ষ তো একটা পক্ষ, সে তো নিরপেক্ষ না। তাহলে হতে পারে যে আমাদের নিজেদেরকে নিজেরা সেরা মানা করা এটা একটা মানে এমন একটা এন্টারপ্রাইজ যেটা নিজের ঢোল নিজে পিটানোর মতো, অন্য কেউ তো বলছে না। সব প্রাণীরা তো মিটিং করে বলে না যে হ্যাঁ তোমরা সেরা। তবে আমাদের মানে এগ্রিড যে নিউট্রালিটি, নিউট্রাল হওয়ার যে যতটুকু এগ্রিড ফর্ম, কথার কথা আমাদের যে অন্টোলজিক্যাল মেথড, দ্য রিলেশন বিটুইন থট অ্যান্ড অ্যাকশন, এটার নেসেসিটি যদি আমরা মনে করি, তাহলে এটা যদি প্রাণীদের উপর আমরা প্রয়োগ করি তাহলে আমরা বুঝতে পারি যে প্রাণীরা আসলে সেই ধরনের তাদের নাই, কারণ তাদের মধ্যে কোনো সায়েন্স ডেভেলপ করে নাই, তাদের মধ্যে কোনো ফিলসফি ডেভেলপ করে নাই, প্রাণীদের মধ্যে কোনো রিলিজিয়ান ডেভেলপ করে নাই। প্রাণীদের মধ্যে আমরা বলতে পারি যে মানুষের যে মানে কাইন্ড অফ মানে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন নিয়ে বোঝার হওয়া, তার যে সেলফ অ্যাওয়ারনেস, তার যে কনসিয়েন্স বা কালচার, এই যে আমরা বলছি মানুষরা তো ইনহিউম্যান কাজ করে, তাহলে দেখা যাচ্ছে যে অবচেতন আমরা মানুষকে কিন্তু হিউম্যান মনে করছি। আমরা মনে করছি যে কিছু কিছু মানুষ শ্রেষ্ঠত্বের বিপরীতে কাজ করে, তাহলে কিছু কিছু মানুষ শ্রেষ্ঠত্বের বিপরীতে কাজ করে, এই কথাটাকে যদি আমরা মেনে নেই তাহলে শ্রেষ্ঠত্বকে আমাকে আগে মেনে নিতে হবে। কিসের বিপরীতে? আমি বলছি যে মানুষের এই কাজগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ, এগুলো করা মানুষের উচিত হচ্ছে না। এরপরে আমরা যদি আসি এস্থেটিক্স এর ব্যাপারে, হ্যাঁ অবশ্যই অন্যান্য প্রাণীর মধ্যে এস্থেটিক্স আছে, কিন্তু সে এস্থেটিক্সটা কেন করে? সে পুরুষ প্রাণীটাকে আকৃষ্ট করার জন্য অথবা নারী প্রজাতির প্রাণীটাকে আকৃষ্ট করে, অর্থাৎ মেটিং ইজ দ্য মেইন ইনসেন্টিভ। কিন্তু মানুষ যে অ্যাস্থেটিক্স গুলো চর্চা করে সেখানে সেক্সুয়ালিটি এবং মেটিং সেটা কিন্তু মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে না, সেটা নিয়ে আমরা বিস্তারিত না বললাম। এবং মানুষের যে এথিক্স, আমার কাছে সবাই যেটা জানতে চাচ্ছে সুপ্রিমেসির বেসিক কি হবে, আমার মনে হয় এথিক্স শুড বি দ্য বেস অফ সুপ্রিমেসি। এবং আমরা যখন বলবো ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল, আমরা এথিক্স ইন অ্যানিমেল যে আমরা আলোচনা করেছিলাম একটা সেশনে, সেখানে আমরা বলেছি যে মানুষকে রেশনালিটি দিয়ে আইডেন্টিফাই করার কারণে সান্তনা কামাল আমাদের ছাত্র মানে ছাত্রী একই স্টুডেন্ট, সান্তনা কামাল জিসপা, সে অবশ্যই আমার খুবই স্নেহভাজন ছাত্রী। জিসপা
এটা বলেছে যে ওয়াই নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা সিরিয়াস আলোচনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা আমাদের তুলনায় ইনফেরিয়র মনে করব কিনা বা সুপিরিয়র মনে করব কিনা সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি, আমরা আরো ভবিষ্যতে আরো অনেক আলোচনা করব। কিন্তু যখন আমরা এথিক্সের প্রশ্ন আসি তখন আমরা সেটাতে আসলে আসি না। এক্ষেত্রে পিঙ্কি একটা উদাহরণ দিয়েছে যে আমরা স্যাটিসফাইং ডিসিশন, ওই যে হরিণটা, মা হরিণটা তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তাহলে মা হরিণটা তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করে। কথার কথা একজন নিরীশ্বরবাদী, তিনি মনে করেন ঈশ্বর নাই, পরকাল নাই, তিনি কেন মানুষের জন্য কাজ করেন? তিনি কেন মানুষের জন্য তার জীবনটা দিয়ে দিচ্ছেন? ওকে, তাহলে তার মধ্যে একটা মানবতার জন্য একটা ডিপ কমিটমেন্ট কাজ করে। এই যে হাই স্ট্যান্ডার্ড অফ এথিক্স মানুষের মধ্যে দেখা যায়, এইটার কারণে তো আমরা মানুষকে সেরা বলতে পারি। আরেকটা হলো যে আমাদের পিঙ্কি বলেছে যে ট্রেনিং দেওয়ার মাধ্যমে। ট্রেনিং এর ব্যাপারটা কি, যে যার মধ্যে যেটা গ্রহণ করার ক্যাপাসিটি আছে সে সেটা সহজে গ্রহণ করতে পারে। 2 বছরের একটা বাচ্চা যে কোনো ভাষা শিখে ফেলতে পারে সে যে পরিবেশে থাকে। অথচ 2 বছরের কিন্তু একটা প্রাণী সে যদি মানুষের পরিবেশে থাকে ওই ভাষাটা সে আয়ত্ত করতে পারে না। তাহলে ট্রেনিং এর মাধ্যমে যে কোনো কোয়ালিটি অর্জন করা যায় বলে যেটা বলা হচ্ছে সেটা আসলে ঠিক না। পিঙ্কির এই কথাটা বোধহয় আমরা এগ্রি করতে পারি না, অ্যাটলিস্ট আমি পারি না। ট্রেনিং এর মাধ্যমে কিন্তু একটা পটেনশিয়ালিটি আমাকে যতটুকু অ্যালাউ করে ততটুকু পর্যন্ত আমি পারবো, এর বাইরে কিন্তু আমি পারবো না। আরেকটা হলো যে পিঙ্কি যেটা বলেছে যে আমাদের এই যে নলেজের সুপ্রিমেসি, এটা তো আমরা প্রকৃতি থেকে পাইছি, তাহলে আমরা নিজেদের তো কোনো ক্রেডিট নাই, যার কারণে আমরা কেন সুপিরিয়র বলবো? হ্যাঁ, আমি নিজে যেহেতু এটা আর্ন করি নাই, এই পটেনশিয়ালিটিটা আমি পাইছি, কিন্তু আমাকে একটা ক্রেডিট দেওয়া যেতে পারে যে পটেনশিয়ালিটিকে আমি অ্যাকচুয়ালাইজ করছি, আমি কাজে লাগাচ্ছি। এবং মানুষের মধ্যে যারা এথিক্স এবং নলেজকে কাজে লাগাচ্ছে না, তারা বিলো দ্য হিউম্যান লেভেল ইনহিউম্যান বা আনএথিক্যাল কাজগুলো করছে। তাহলে সেজন্য আমাকে সুপিরিয়র বলা যেতে পারে। আর যেহেতু আমাকে এটা ঈশ্বর বা প্রকৃতি দিয়েছে এই সুপিরিয়রিটিটা, সিভিলাইজেশনাল সুপিরিয়রিটি অর্জন করার সুযোগটা, সেই হিসেবে আমাকে যদি সুপিরিয়র বলা না হয় সেটাও একটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কিন্তু প্রকৃতি কিংবা ঈশ্বরের সুপিরিয়রিটিটা কিন্তু মানতে হবে। তো লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই পয়েন্টটা যে আমরা তো জানি না যে তারা আসলে কি, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এখন যাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তাদের কোনো বিষয়কে যদি আমাদের বিবেচনার মধ্যে আমরা নিয়ে আসি এবং তাদের বিষয়টাকে ইনক্লুড করতে না পারার কারণে আমাদের এট হ্যান্ড যা আছে সেই বিবেচনাটাকে যদি আমরা নাকচ করে দেই অথবা উইথল করে রাখি যে আমরা জানি না, তাহলে আমাদের পজিশনটা হয়ে যায় জ্ঞানতত্ত্বের দৃষ্টিতে একটা স্কেপটিক পজিশন, যে আই এম ওয়েটিং ফর সাম এলিমেন্ট টু কাম ইন মাই ক্যালকুলেশন, কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট অ্যান্ড হোয়েন ইট উইল কাম। বাস আমার সব কথার ভিত্তি হতো আমি তো জানি না। তো আমি যেটা জানি না, হোয়াই শুড আই বি ওয়েটিং ফর দ্যাট? বরং আমি যেটা জানি বা যেটা আমি হাতে পেয়েছি সেটার আলোকে কেন আমি একটা কনক্লুশন গ্রহণ করব না? সায়েন্স যেটা করে যে তার ডাটার ভিত্তিতে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, বাট ইট ইজ অলওয়েজ ফলসিফায়েবল। সো ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ফিলসফির যে কোনো কথাই হচ্ছে যে এটার একটা কাউন্টার কথা থাকবে, এটা তুমি ডিসএগ্রি করতে পারো। সো ফিলোসফিক্যালি যখন আমরা কোনো কনক্লুশনে যাই, এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে দিস ইজ নট এ কনক্লুসিভলি কনক্লুশন, দিস ইজ এ টেন্টেটিভ conclusion from this point of view. Somebody may differ with that from another point of view. This is the viewpoint of philosophy. So আমি বোধহয় আমাদের আলোচনা যদিও আরো থাকে, আর করার সুযোগ দিতে পারছি না, আমাদের প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা হয়ে গেছে। I want to thank all for a nice participation and discussion. আর পরবর্তী আমরা যে আলোচনাগুলো করব সেটা তো যদি আপনারা উপস্থিত থাকেন এবং কন্ট্রিবিউট করেন, তাহলে আমাদের এই যে ফিলোসফি চর্চাটা মানে এটা সফল হবে। এই যে আমি কথা বলার সময় যে আমার যে রিং বাজলো মোবাইলে, রাঙ্গুনিয়াতে স্কুলে শিক্ষকতা করে একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে হেলাল, তিনি মাঝে মাঝে আমার সাথে ফিলোসফি নিয়ে কথা বলেন এবং খুবই ইন্টারেস্টেড এবং বইপত্র পড়েন, আমাকে প্রশ্ন করেন। আমি রিংটা কেটে দিয়েছি। তাহলে আপনারা দেখতে পারেন যে কত লার্জ স্কেলে মানুষের মধ্যে ফিলোসফি নিয়ে জানার আগ্রহ। এবং আমি শুরুতে যেটা বলেছিলাম, all the problems are rooted in philosophy and all the solutions is supposed to get
from philosophy. So we have to popularize this kind of exercise. Thank you very much for your participation. See you in the next session. Assalamu alaikum.